মলিকুলার স্পেকট্রোস্কপি বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। মানে আরো অনেক ডিটেলে আসলে করানো যায়, কিন্তু আসলে তোদের না সিলেবাসটা এমন, তার ব্যাকগ্রাউন্ড গুলো একদম নেই, না আছে বিএসসি তে গ্রুপ থিওরি, না আছে হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট পারটারবেশন থিওরি। সব মিলে মানে আমি ঠিক খুব যে স্যাটিসফাইড হচ্ছে সেরকম নয়, কিন্তু বিএসসি লেভেলে ওই এর থেকে বেশি কিছু বললে না ব্যাপারটা এতটাই কঠিন হয়ে যাবে যে ব্যাপারটা মানে ম্যানেজ করতে পারবে না। আমি পরে একবার আবার একটা মলিকুলার স্পেকট্রোস্কোপি আবার একটা ফুল কোর্স নেব এখন, হ্যাঁ, যেখানে অনেকটা বেশি ব্যাকগ্রাউন্ড তৈরি করে করবো। সেটা এমএসসির ক্লাসে অ্যাকচুয়ালি নেওয়া হয়, তখন দেখা যাবে এখন। আচ্ছা, চলো তাহলে আমরা শুরু করি। আর তার আগে আগের দিনের ক্লাসে যদি কারো কিছু অসুবিধা থাকে বলে নাও। আগের দিনের ক্লাসে কারো যদি কিছু অসুবিধা থাকে তো বলে নাও। আমরা রোটেশন স্পেকট্রোস্কোপি করছিলাম, হ্যাঁ, সেখানে কি কারো কিছু অসুবিধা আছে? আমরা শুরু করি তাহলে। দেখো আমরা আগের ক্লাসে কি করেছি, আমার কথা শুনতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার। আবার একজন এখন আবার আসছে, কে আবার কি আসছে? হ্যাঁ, দেখো আমরা আগের ক্লাসে কি করেছি, আমরা শুরু করেছিলাম তোমার রোটেশনাল স্পেকট্রোস্কোপি আর মাইক্রো স্পেকট্রোস্কোপি। রোটেশনাল স্পেকট্রোস্কোপি আর মাইক্রোওয়েভ স্পেকট্রোস্কোপি। এটা আমরা শুরু করেছিলাম। আচ্ছা, আমরা আগের দিন মূলত যেটা করেছি, এই রিজিড রোটার মডেলটাকে নিয়ে কথাবার্তা বলেছি। এই রিজিড রোটার মডেলটা দিয়ে রোটেশনাল স্পেকট্রোস্কোপি করেছি। তার এমনি এমনি রিজিড রোটারটা কোয়ান্টাম মেকানিক্সে পড়া হয়েছে বলে সেটাকে কাজে লাগিয়ে তোমার রিজিড রোটার প্রবলেমের ক্ষেত্রে এনার্জি এক্সপ্রেশন, ওয়েভ ফাংশনের এক্সপ্রেশন ইত্যাদিগুলো নিয়ে কিছু কথাবার্তা বলা হয়েছে। এবারে এনার্জি এক্সপ্রেশন থেকে যেটা পাওয়া গিয়েছিল যে এনার্জিটা তুমি ওই বি জে ইন্টু জে প্লাস ওয়ান এইরকম ভাবে যদি লেখো সেন্টিমিটার ইনভার্সে, তার পাশাপাশি দুটো এনার্জি লেভেলের মধ্যে গ্যাপ যেটা সেটা গ্র্যাজুয়ালি বাড়ছে, কিন্তু সিলেকশন রুলটা ডেল্টা ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান, সেখান থেকে যে স্পেকট্রাল লাইনগুলো পাচ্ছি, সেই স্পেকট্রাল লাইনগুলো আমরা যেটা পাচ্ছিলাম সেটা হচ্ছে ইকুইপেস ছিল, হ্যাঁ, এবং দুটো পাশাপাশি লাইনের মধ্যে গ্যাপটা হচ্ছে টু বি, সেখান থেকে বি বের করা। আর ওয়ান্স বি তুমি পেয়ে গেলে সেখান থেকে দুটো ইম্পর্টেন্ট জিনিস বের করেছিলাম, একটা হচ্ছে কিভাবে ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ ক্যালকুলেট করতে হয় সেটা, আর সেকেন্ডলি ছিল তোমার আইসোট্রপিক মাস বের করা। আর এখানে একটা কথা বলা হয়েছিল, ধরো হোমোনিকটা ডায়াটমিক মলিকুল যদি হয়, এমনি যেটা কথা সেটা হচ্ছে যে মলিকুলার স্পেকট্রোস্কোপিতে রেসপন্স করতে গেলে মলিকুলগুলোকে পোলার হতে হবে। এবারে হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল সে যেহেতু পোলার নয়, তাহলে হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলের বন্ড লেন্থটা কিন্তু তুমি এই স্পেকট্রোস্কোপি করে করতে পারবে না, পিওর রোটেশনাল স্পেকট্রোস্কোপি করে করতে পারবে না। এই হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলের বন্ড লেন্থ অ্যাকচুয়ালি ডিটারমাইন করা হয় তোমার রোটেশনাল রামান স্পেকট্রোস্কোপি করে, সেই রোটেশনাল রামান স্পেকট্রোস্কোপিতে আমি আসবো আর। তাহলে রিজিড রোটার মডেল থেকে আমি রোটেশনাল স্পেকট্রোস্কোপিটা যা করার আমরা করেছি। তাহলে আজকে আমি যেটা করব সেটা হচ্ছে দেখবো যে রিজিড রোটার মডেলে কিছু লিমিটেশন আছে, সেই লিমিটেশন গুলোকে উল্লেখ করবো। তাহলে আমি কি করতে চাইছি একটু লিখে নিই। হোয়াট উই ওয়ান্ট টু ডিসকাস টুডে, তাতে প্রথম যেটা করতে হবে লিমিটেশন অফ রিজিড রোটার মডেল। হ্যাঁ,
এটাকে প্রথমে দেখতে হবে রিজিড রোটার মডেলের যে লিমিটেশন, যেটাকে লিমিটেশনটা প্রথমে উল্লেখ করতে হবে। তারপরে এই লিমিটেশনটাকে ওভারকাম করার জন্য আমার নন রিজিড রোটার মডেল, রিজিড রোটার মডেলে যেতে হবে। ঠিক আছে, দেখবো যে পাশাপাশি দুটো ভেক্টর লাইনের মধ্যে যে গ্যাপটা সেটা গ্র্যাজুয়ালি কমবে উইথ ইনক্রিজিং রোটেশনাল কোয়ান্টাম নাম্বার। সেটাকে নন রিজিড রোটার মডেল দিয়ে তুমি কি করে এক্সপ্লেন করবে সেটা একটু দেখার দরকার আছে। আর তার সঙ্গে যেটা করা হবে যে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন, যেটা ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা একটুখানি জাস্ট আমাকে বুঝে নিতে হবে আর কি। হ্যাঁ, ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা ঠিক আছে, মানে কেমন করে ইন্টেন্সিটি অফ দ্য স্পেকট্রাল লাইন রোটেশনাল কোয়ান্টাম নাম্বার বাড়ার সাথে সাথে চেঞ্জ হচ্ছে সেগুলোকে দেখা হলো। এই তিনটে জিনিস আমাদের মূলত করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য রিলেটেড জিনিস যেগুলো আসে আর কি সেগুলো একটুখানি দেখা, কিছু মানে নিউমেরিক্যাল প্রবলেমস এই কনটেক্সটে আলোচনা করে নেওয়া। আচ্ছা, আমি মানে তোমাদের লেভেলে যতটুকু দরকার আমি ততটুকুই বলছি। হ্যাঁ, এবারে কারো যদি মনে হয় যে ফার্দার কিছু জানার দরকার আছে বলবে, মানে বলছি যে পরীক্ষা পারপাসে কোনো অসুবিধা হবে না যেভাবে বলবো আর কি। যদি মনে হয় যে আরো কিছু ফার্দার কিছু জানতে চাইবে তাহলে বলবে, তাহলে সেই মতো করে আরো কিছু মেটেরিয়াল টেনকে দিয়ে দেওয়া যেতে পারে। যেমন ধরো ফর এক্সাম্পল রিজিড রোটার মডেল, যেটা সেই রিজিড রোটার মডেলের যে এনার্জি আইগেন ভ্যালুস গুলো কি করে পাচ্ছ তুমি, সেগুলো পারটারবেশন থিওরি দিয়ে করতে পারা যায়। হুম, তাহলে এবারে সেটা আমি এখন করতে চাই কি চাই না। হ্যাঁ, পারটারবেশন থিওরি যদি একটু জানা থাকে তাহলে সেই অঙ্কটা এটা একটা বেশ ভালো একটা এক্সারসাইজ, কেমন করে এনার্জি লেভেল গুলো পাল্টাচ্ছে। ফার্স্ট অর্ডার পর্যন্ত যদি তুমি নাও তাহলে এনার্জি এক্সপ্রেশনটা কেমন হচ্ছে, সেগুলো তো খুব ইন্টারেস্টিং প্রবলেমস আর কি। কিন্তু সেগুলো করার জন্য যে ব্যাকগ্রাউন্ড দরকার সেগুলো আমাদের কিন্তু ক্লিয়ার না, তাহলে সেই ঝামেলার মধ্যে আমরা যাবো না। হ্যাঁ, আমরা জাস্ট এনার্জি এক্সপ্রেশনটাকে লিখে তার মতো করে পুরো জিনিসটাকে করার চেষ্টা করি। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। তাহলে প্রথমে লিমিটেশনটা চলে আসে। লিমিটেশন অফ রিজিড রোটার মডেল। আচ্ছা দেখো, রিজিড রোটার মডেল অনুযায়ী স্পেকট্রাল লাইনগুলো ইকুইপেস্ট হওয়ার কথা। তাহলে প্রথম কথা হচ্ছে মানে রিজিড রোটার মানেটা হচ্ছে এটা ইমপ্লাই করবে যে দ্য বন্ড ইজ সো স্ট্রং দ্যাট ডিউরিং রোটেশন bond length does not change at all. The bond is so strong that during rotation bond length does not change at all. মানে বন্ডটা এতটাই শক্ত যে যখন তুমি ঘোরাচ্ছ বন্ডটার মধ্যে যদি একটা ইলাস্টিসিটি থাকে তাহলে কি হবে, সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য বন্ডটা লম্বা হয়ে যাবে বা অ্যান্ড সো অন। সেইটা তুমি এখানে অ্যালাউ করছো না, সেইটাই বলা হচ্ছে দ্য বন্ড ইজ সো স্ট্রং দ্যাট ডিউরিং রোটেশন বন্ড লেন্থ ডাজ নট চেঞ্জ অ্যাট অল। ঠিক আছে, আচ্ছা এবারে এবং সেইখান থেকে যেটা বেরোয় এখান থেকে যেটা মানে এক্সপেরিমেন্টাল তুমি যেটা দেখতে পাও যে আন্ডার রিজিড রোটার মডেল spacing between two successive spectral lines, spacing between two successive spectral lines is constant and it is equal to 2b। আচ্ছা ব্যাপারটা কি হচ্ছে দেখো, যে এই যে রোটেশনাল কনস্ট্যান্ট বিটা কি সেটা না h/8 পাই স্কয়ার মিউ r0 স্কয়ার সি। তো তাহলে এবারে রোটেশনের সময় যেহেতু r0টা কনস্ট্যান্ট থাকে, ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থটা কনস্ট্যান্ট থাকে, আর বাকি তো সব কনস্ট্যান্ট বটেই, কোনো একটা পার্টিকুলার মলিকুলের ক্ষেত্রে রিডিউস মাসও কনস্ট্যান্ট আর h পাই সি এগুলো তো ইউনিভার্সাল কনস্ট্যান্ট। তাহলে যখন বন্ড মানে রিজিড রোটার মডেলে হচ্ছে বন্ড লেন্থটা ফিক্স থাকছে বলে বি এর ভ্যালু ফিক্স থাকছে, আর বি এর ভ্যালু ফিক্স থাকছে বলে হচ্ছে দুটো পাশাপাশি স্পেকট্রাল লাইনের মধ্যে গ্যাপ যেটা 2b সেটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট থাকছে। মানে
রিজিড রোটা মানে আর জিরোটা ফিক্স, সেই জন্য বিটা তোমার ফিক্সড হয়ে যাচ্ছে, এবং বিটা ফিক্সড হয়ে গেছে যখন স্পেসিংটা কিন্তু 2b, তাহলে স্পেসিংটা তোমার বেসিক্যালি ফিক্সড হয়ে যাচ্ছে এটা। আচ্ছা, কিন্তু যেটা অসুবিধা সেটা হচ্ছে, বাট এক্সপেরিমেন্ট শোজ দ্যাট, লিমিটেশনটা কেন, বাট এক্সপেরিমেন্ট শোজ দ্যাট spacing between two successive spectral lines gradually decreases with increase in rotational quantum number J. হ্যাঁ, but experiment shows that spacing between two successive spectral lines gradually decreases with increase in rotational quantum number J. মানে ব্যাপারটা কিরকম, ধরো তুমি যদি, আচ্ছা ইন্টেন্সিটি আমি এখন দেখাচ্ছি না, মানে এদিকে যদি ইন্টেন্সিটি প্লট করব বলছি, কিন্তু ইন্টেন্সিটি আমি দেখাবো না। ধরো তুমি যদি মানে যেটা করবে যে ইন্টেন্সিটিটা একটা জায়গা তুমি কেটে দিচ্ছ, ধরো মানে উপর পার্টটা আমি দেখাচ্ছি না, তাহলে কি ছিল, এই যে স্পেকট্রাল লাইনস গুলো যেগুলো ইকুইপেস ছিল, হ্যাঁ এগুলো সব ইকুইপেস ছিল, ঠিক আছে, মানে সব গ্যাপ গুলো সব, মানে এইটা 2b তে অ্যাপিয়ার করছিল, এটা 4b তে অ্যাপিয়ার করছিল, এটা 6b তে অ্যাপিয়ার করছিল, এটা 8b তে অ্যাপিয়ার করছিল, এটা 10b তে অ্যাপিয়ার করছিল, এটা ওয়েভ নাম্বারকে প্লট করা হচ্ছিল, ঠিক আছে, এটা খেয়াল করে দেখো যে এখানে এরকম ছিল আর কি, মানে এখানে ইন্টেন্সিটি গুলো আমি উপরটা দেখাচ্ছি, এখানে কেটে দিচ্ছি। আচ্ছা, এবারে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে যখন এটা হচ্ছে থিওরিটিক্যালি বা রিজিড রোটার মডেলে, কিন্তু অ্যাকচুয়ালি যখন এক্সপেরিমেন্টে দেখা যাচ্ছে যে এই যে লাইনটা, এই লাইনটা জাস্ট যেখানে থাকার কথা কিন্তু তার থেকে সামান্য বাঁদিকে আছে, এইটা একটুখানি বেশি বাঁদিকে আছে, এইটা আরেকটু বেশি বাঁদিকে আছে, এটা আরো বেশি বাঁদিকে আছে, এটা আরো বেশি বাঁদিকে আছে, অ্যান্ড সো অন। মানে এই লালগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল ছবি, এবং খেয়াল করে দেখো যে এই যে গ্যাপগুলো, এই যে মানে এই যে আগে যে কালো লাইনটা ছিল সেটা থিওরিটিক্যাল লাইন, এক্সপেরিমেন্টাল লাইন একটুখানি বাঁদিকে এসছে, পরের লাইনটা বেশি বাঁদিকে এসছে, তারপরের লাইনটা আরো বেশি বাঁদিকে এসছে, তারপরের লাইনটা আরো বেশি বাঁদিকে এসছে, তারপরের লাইনটা আরো বেশি বাঁদিকে এসছে। তার মানে কি দাঁড়াচ্ছে, যে এই যে গ্যাপটা দুটো পাশাপাশি রেড লাইন যেগুলো আর কি, রেড লাইন মানে আমি এক্সপেরিমেন্টাল লাইন আর কি, দেখো গ্যাপগুলো বেসিক্যালি তোমার গ্র্যাজুয়ালি কমে যাচ্ছে, যেটা আমি এখানে বলেছি যে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ ভেক্টর লাইন সেটা কিন্তু গ্র্যাজুয়ালি তোমার ডিক্রিজ করছে, ঠিক আছে, এটা তাহলে এটা হচ্ছে ফ্যাক্ট। এবারে বোঝার চেষ্টা করতে হবে এটা কেন হচ্ছে, মানে আগে যে গ্যাপগুলো ছিল তোমার টুবি করে, এখন গ্যাপগুলো সম্ভব কমে যাচ্ছে, মানে আগে যে এই যে গ্যাপটা ছিল কালোর সঙ্গে কালোর যে গ্যাপটা ছিল তোমার টুবি, বা এখানে কালোর সাথে কালোর যে গ্যাপটা, এই গ্যাপটা ছিল তোমার টুবি, বা এই কালোর সাথে কালোর যে গ্যাপটা সেটা ছিল টুবি, এগুলো টুবি, এখন কিন্তু গ্যাপগুলো দেখো তোমার বেসিক্যালি কমে যাচ্ছে। দেখো এই যে গ্যাপটা, হ্যাঁ এই যে গ্যাপটা, লালের সঙ্গে লালের যে গ্যাপটা এইটা, তারপরে গ্যাপটা কিন্তু তোমার বেসিক্যালি একটুখানি কম, তারপরে যে গ্যাপটা এটা আরেকটুখানি কম, এটা আমি ছবিটা হয়তো ভালো করে আঁকতে পারিনি বলে হয়তো ঠিক বোঝা যাচ্ছে না, গ্যাপগুলো অ্যাকচুয়ালি কিন্তু তোমার কমে যাচ্ছে, ঠিক আছে, এটা হ্যাঁ এটা হচ্ছে তোমার মানে দুটো রেড লাইনের মধ্যে গ্যাপগুলো কমে যাচ্ছে, আমি কথায় লিখে দিয়েছি একটা, ছবিতে জিনিসটা হচ্ছে এরকম। আচ্ছা, এবারে এই যে লিমিটেশনটা তুমি পেলে, মানে যেটা রিজিড রোটার মডেলে পাশাপাশি দুটো স্পেকট্রাল লাইনের মধ্যে গ্যাপটা টুবি হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি মানে যে মানে রোটেশনাল কোয়ান্টাম নাম্বার বাড়ার সাথে সাথে গ্যাপগুলো কমতে থাকলো আর কি, তার কারণটা কি আছে, কারণটা এখানে বোঝা গেতে হবে। আচ্ছা, কারণটা যেটা হচ্ছে এই যে তুমি অরিজিনটা খোঁজার চেষ্টা করো, এর রিজনটা কি আছে, এটা কেন হচ্ছে। আচ্ছা, রিজনটা বোঝার চেষ্টা করে কেন হচ্ছে। আচ্ছা, কেন হচ্ছে যদি তুমি দেখো, তার বেসিক্যালি কারণটা আছে হচ্ছে এরকম একটা জায়গাতে, যে তোমার
যে মানে আমি যদিও বন্ডটাকে রিজিড রোটার হিসেবে কল্পনা করছি, কিন্তু বাস্তবে বন্ডটা কিন্তু রিজিড নয়। তাহলে যেটা দাঁড়াচ্ছে ইন রিয়েলিটি bonds are not rigid. There is an elasticity. একটা ইলাস্টিসিটি আছে। তাহলে এবারে কি হচ্ছে না, ডিউরিং রোটেশন যখন রোটেশন হচ্ছে তোমার একটা সেন্ট্রিফিউগাল ডিস্টরশন আসছে। ডিউরিং রোটেশন there is centrifugal distortion। মানে ব্যাপারটা হচ্ছে যে তুমি ধরো একটা রাবার ব্যান্ডে একটা ঢিল মেরে তুমি ধরো ঘোরাচ্ছ, এবার যত জোরে ঘোরাবে তার ইলাস্টিসিটির জন্য কিন্তু বন্ডটা ততটা স্ট্রেচ হতে চাইবে। হ্যাঁ, তাহলে সেটাই হচ্ছে যে ডিউরিং রোটেশন দেয়ার ইজ এ সেন্ট্রিফিউগাল ডিস্টরশন, মানে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে। সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য বন্ডটা জোরে ঘোরালে বন্ডটা বেশি বড় হয়ে যেতে চাইছে। দেয়ার ইজ এ সেন্ট্রিফিউগাল ডিস্টরশন ডিউরিং রোটেশন, দেয়ার ইজ এ সেন্ট্রিফিউগাল ডিস্টরশন। আচ্ছা, এবারে দেখো তাহলে উইথ ইনক্রিজিং রোটেশনাল কোয়ান্টাম নাম্বার, ইনক্রিজিং রোটেশনাল কোয়ান্টাম নাম্বার, অ্যাঙ্গুলার মোমেন্টাম as well as angular velocity increases। কারণটা কি? দেখো এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম তার ম্যাগনিটিউডটা কি? রুট ওভার অফ জে ইন্টু জে প্লাস ওয়ান ইন্টু এইচ কস। তো যেখানে যেটা রোটেশনাল কনস্ট্যান্ট যার ভ্যালু 0 1 2 3 ডট ডট ডট। তুমি দেখো জে এর ভ্যালু যত বাড়বে অ্যাঙ্গুলার মোমেন্টাম তত বাড়বে। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি কি হবে? অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগাটা কত? এল তো আই ইন্টু ওমেগা। তাহলে এল তার ম্যাগনিটিউডকে তুমি মোমেন্টাম বিন্যাসে আই দিয়ে তুমি ভাগ করে দিলে, তাহলে দেখা যায় ওমেগাটা কি হবে? যে ভ্যালু বাড়ছে যখন এল বাড়ছে মানে তার মতো করে ওমেগাটাও বাড়ছে। ঠিক আছে? আর এবারে তোমার সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা, সেন্ট্রিফিউগাল ফোর্স এফ, সেটা কত হয়? সেটা হচ্ছে এমনিতে এম ভি স্কোয়ার বাই আর বলো। আচ্ছা, এবারে যেহেতু তোমার ওমেগাটা তো ভি বাই আর হয়, ভি এর জায়গায় কিন্তু ওমেগা আর বসিয়ে তাহলে এম ওমেগা স্কোয়ার আর। ঠিক আছে, মানে ভি এর জায়গায় তুমি ওমেগা ইন্টু আর বসিয়ে দিলে এম ওমেগা স্কোয়ার আর। এটা সেন্ট্রিফিউগাল ফোর্স এম ওমেগা স্কোয়ার আর। এবারে অ্যাঙ্গুলার ভেলোসিটি যখন বেড়ে গেল তখন কি হবে না, সেন্ট্রিফিউগাল ফোর্সটা বাড়ছে। সেই জন্য কি দাঁড়াচ্ছে যে রোটেশনাল কোয়ান্টাম নাম্বার বাড়ার সাথে সাথে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা বাড়ছে। আর সেন্ট্রিফিউগাল ফোর্স যদি বাড়ে তাহলে সেন্ট্রিফিউগাল ডিস্টরশনে করে বল লেন্থটা বাড়বে। তাহলে উইথ ইনক্রিজিং সেন্ট্রিফিউগাল ফোর্স, ইনক্রিজিং সেন্ট্রিফিউগাল ফোর্স, বন্ড লেন্থটা তোমার ইনক্রিজ করবে। তাহলে কোয়ালিটেটিভলি কারণটা কি হলো না, কোয়ালিটেটিভলি কারণটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমার যত তোমার এ বাড়ছে মানে রোটেশনাল কোয়ান্টাম নাম্বার বাড়ছে, রোটেশনাল কোয়ান্টাম নাম্বার বাড়লে অ্যাঙ্গুলার ভেলোসিটি বা অ্যাঙ্গুলার মোমেন্টামটা বাড়ছে, মানে অ্যাজিভ জানো ওটা আরো জোরে রোটেট করছে। তা যত জোরে রোটেট করবে সেন্ট্রিফিউগাল ফোর্স তত বেশি হবে, আর যত বেশি সেন্ট্রিফিউগাল ফোর্স হবে তত বেশি সেন্ট্রিফিউগাল ডিস্টরশন হবে। সেন্ট্রিফিউগাল ডিস্টরশনের জন্য কি হবে না, বন্ড লেন্থটা তোমার বেশি বেড়ে যাচ্ছে। আচ্ছা, আমি তোমাকে যদি কতগুলো ডেটা বলি তাহলে তুমি বুঝতে পারবে। তাহলে 1 সেকেন্ড একটু ধরো তো, ধরো।
ধরো তোমাকে আমি কতগুলো ইনফরমেশন দিই, হ্যাঁ? তাহলে তোমার পক্ষে ব্যাপারটা আরো মানে বুঝতে সুবিধা হবে। ধরো হাইড্রোজেন ফ্লোরাইডের জন্যে আমি এটা পরে একে টেবিলটাকে করে দিই, তারপরে তোমাকে ওই জায়গাটাকে ভর্তি করছি। ধরো তুমি এইচএফ মলিকিউলটার কথা তুমি কনসিডার করছো। এইচএফ মলিকিউল। ঠিক আছে? আচ্ছা। ধরো এইচএফ মলিকিউলের জন্যে আমি কতগুলো ইনফরমেশনের কথা বলছি তোমাকে। ধরো এদিকে তুমি রোটেশনাল কোয়ান্টাম নাম্বার জে এর ভ্যালু দেখাচ্ছ। ঠিক আছে? আচ্ছা, এবারে তোমার এই এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ মানে মানে যেটা ট্রানজিশন ফ্রিকোয়েন্সি মাইক্রোওয়েভ স্পেকট্রাতে ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা তার তুমি এক্সপেরিমেন্টাল ভ্যালুটাকে নিচ্ছ, হ্যাঁ? করে সেইখান থেকে তুমি যেটা করছো যে দুটো তোমার ওই পাশাপাশি স্পেকট্রাল লাইনের মধ্যে, আচ্ছা এক কাজ করি একবার দেখে দুটো পাশাপাশি স্পেকট্রাল লাইনের মধ্যে তুমি গ্যাপটাকে নিচ্ছ। এটা হচ্ছে পাশাপাশি দুটো স্পেকট্রাল লাইনের মধ্যে গ্যাপটা তুমি নিচ্ছ। তার অর্ধেক করে দিয়ে তুমি রোটেশনাল কনস্ট্যান্ট ধরো বি এর ভ্যালুটাকে বের করছো। বি এর ভ্যালুটা হচ্ছে জাস্ট সিম্পলি এই যে দুটো পাশাপাশি লেভেলের মধ্যে যে এক্সপেরিমেন্টালি দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ মানে যেটা মানে তোমার ওয়েভ নাম্বারের গ্যাপটাকে তুমি যে 2 দিয়ে ভাগ করে তুমি যে রোটেশনাল কনস্ট্যান্ট বিটাকে বের করছো এইটা, এবং সেইখান থেকে তুমি ধরো এই বন্ড লেন্থ আরটাকে বের করছো। মানে জাস্ট বি এর ভ্যালু যখন তুমি পেয়ে যাচ্ছ, ধরো মানে এমনিতে কি করা হয় যে যেহেতু তোমার বিটা হচ্ছে তোমার h/8 পাই স্কয়ার মিউ r0 স্কয়ার c, সেখান থেকে r0টা হবে কত? h/8 পাই স্কয়ার মিউ বি ইন্টু সি তার স্কয়ার রুট, তো এটা। তাহলে এবারে বিটাকে ক্যালকুলেট করছো কি করে? বিটাকে আবার ক্যালকুলেট করছো পাশাপাশি দুটো যে লাইন তাদের মধ্যে যে গ্যাপ তাকে তুমি 2 দিয়ে ভাগ করে। তার মানে এই দুটো পাশাপাশি লাইনের মধ্যে গ্যাপটা যদি কমে তাহলে বি এর ভ্যালুটাকে কমবে, আর বি এর ভ্যালুটা কমলে সেখান থেকে আর এর ভ্যালুটা হচ্ছে বাড়বে। আর আমি সেটাই তোমার এখানে দেখাচ্ছি। দেখো জে এর কতগুলো ভ্যালুর জন্য আমি করছি, এই ধরো 0 1 থেকে আপ টু 11 পর্যন্ত 0 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে আমি জাস্ট 0 থেকে 11 পর্যন্ত এইগুলো আমি নিলাম আর মানে রোটেশনাল কোয়ান্টাম নাম্বারগুলো। আচ্ছা, এবারে দুটো পাশাপাশি লাইনের মধ্যে গ্যাপটাকে যেটা দেখাচ্ছি, দুটো পাশাপাশি লাইনের মধ্যে মানে 0 থেকে 1 এর মধ্যে যে গ্যাপটা সেটা হচ্ছে তোমার 40, সবই সেন্টিমিটার ইনভার্স, হ্যাঁ? ইউনিটটা সব সেন্টিমিটার ইনভার্স। এটা হচ্ছে 41.11 41.11, মানে এই দুটোর মধ্যে গ্যাপ আর কি। মানে যেই কত 0 এবং যেই কত 1 এর মধ্যে গ্যাপটা 41.11 40.90 তারপর হচ্ছে 40.85 40.85 40.60 40.60 সরি 62 40.62 40.62, তারপরে হচ্ছে 40.30 না 31 40.08 39.64 39.28 38.89 38.31 আর 37.81। এটা হচ্ছে পাশাপাশি দুটো স্পেকট্রাল লাইনের মধ্যে গ্যাপ গুলো। ঠিক আছে? আচ্ছা, এবারে অর্ধেক করে তুমি বি এর ভ্যালুটা পেয়ে যাবে। তাহলে এর অর্ধেক করলে আমি ওই আপ টু সেকেন্ড ডেসিমাল পর্যন্ত তুমি অ্যাপ্রক্সিমেট করো। এটা হয়ে যাচ্ছে 20.56, এটা 20.48, এটা হচ্ছে তোমার 20.43,
এটা 20.31, 20.16, 20.04, 19.82, 19.64, 19.45, 19.16 আর 18.91। কিছুই না, এই দুটো পাশাপাশি লেভেল। এটা হচ্ছে তোমার এই যে এইটা হচ্ছে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ স্পেক্ট্রাল লাইনস। হ্যাঁ, এটাকে মাথায় রাখবে। সেখান থেকে বি আছে। এবারে এইখান থেকে তুমি আর এর ভ্যালুটাকে ক্যালকুলেট করলে। আর এর ভ্যালুটা ক্যালকুলেট করলে আমি এটা ধরো পিকোমিটারে একবারে করে দিচ্ছি। ন্যানোমিটারে করতে পারো, অ্যাংস্ট্রমে করতে পারো। আমি একবারে জাস্ট পিকোমিটারে করে ফেলছি। এটা হচ্ছে 92.9 পিকোমিটার, 93.1, 93.2, 93.5, 93.8, 94.1, 94.6, 95.1, 95.5, 96.3 আর 96.9। এই ডেটাগুলোকে তুমি একটুখানি ভালো করে খেয়াল করো। এই ইনফরমেশন গুলো বা ডেটাগুলোকে তুমি জাস্ট একটু ভালো করে খেয়াল করো। তাহলে দেখো কি হচ্ছে। দেখো, যেটা যখন জে এর ভ্যালু বেশ কম ছিল, যেখানে বন্ড লেন্থ 92.9 পিকোমিটার ছিল এইচএফ এর ক্ষেত্রে, যখন তোমার রোটেশনাল কোয়ান্টাম নাম্বার বেড়ে গিয়ে দেখো 0 বা 1 থেকে 11 পর্যন্ত গেছে, বন্ড লেন্থে দেখো 96.9 পিকোমিটার হয়ে গেছে। অর্থাৎ প্রায় 4 পিকোমিটারের মতো তোমার ভ্যালুটা কিন্তু বেড়ে গেল। তাহলে ব্যাপারটা দেখো কি হচ্ছে, এটা যেটা বলছিলাম যে যত যে ভ্যালু বাড়ছে তত অ্যাঙ্গুলার ভেলোসিটি বাড়ছে। অ্যাঙ্গুলার ভেলোসিটি যত বাড়ছে সেন্ট্রিফিউগাল ফোর্স তত বাড়ছে। আর যত বেশি সেন্ট্রিফিউগাল ফোর্স বাড়ছে, সেন্ট্রিফিউগাল ডিস্টরশনের জন্য ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ কি তোমার বেড়ে যাচ্ছে। ঠিক আছে? যেটা কথা সেটা হচ্ছে যে যেটা আমি এখানে বলেছি কোয়ালিটেটিভলি আর কি, যেটা তোমার যেটা ফ্যাক্ট যেটা আর কি, এই ফ্যাক্টটাকে এখানে বলেছি। হ্যাঁ, যেটা দেখো এই যে দুটো মানে মানে বেসিক্যালি কি হচ্ছে, ফ্রিকোয়েন্সি গুলো সব কমে গেল। দুজনের মধ্যে গ্যাপটা কমে যাচ্ছে। গ্যাপ কমে যাচ্ছে মানে সেখান থেকে বি এর ভ্যালু কমে যাচ্ছে। আর বি এর সঙ্গে আর এর সম্পর্কটা কিরকম, তারা ইনভার্সলি প্রপোর্শনাল। তাই বি এর ভ্যালু তোমার কমে গেল মানে হচ্ছে আর এর ভ্যালুটা হচ্ছে বেড়ে গেল। ঠিক আছে? এটা। আচ্ছা, এবারে এইটাকে তুমি কোয়ান্টিটেটিভলি কি করে বুঝবে? মানে যেটা কথা যেটা বলেছি যে বাস্তবিক এটা দাঁড়াচ্ছে যে অ্যাকচুয়ালি বন্ডটা হচ্ছে রিজিড নয়। হ্যাঁ, বন্ডটা অ্যাকচুয়ালি তোমার নন রিজিড, তার জন্য একটা সেন্ট্রিফিউগাল ফোর্স আসছে। তাহলে আমাকে যেটা করতে হবে যে নন রিজিড ডোটার অ্যাপ্রক্সিমেশন এর সময় যেতে হবে। তার মানে বন্ডটাকে আর রিজিড ডোটার ধরে হবে না, তাহলে নন রিজিড ডোটার ধরে নিতে হবে। তা নন রিজিড ডোটার অ্যাপ্রক্সিমেশনে নন রিজিড ডোটার অ্যাপ্রক্সিমেশন, রিজিড ডোটার অ্যাপ্রক্সিমেশন না করে নন রিজিড ডোটার অ্যাপ্রক্সিমেশন। মানে বাস্তবে বন্ডটা অ্যাকচুয়ালি তোমার নন রিজিড। তো বাস্তবে যদি বন্ডটা অ্যাকচুয়ালি নন রিজিড হয়, তাহলে তার যে মানে এনার্জি এক্সপ্রেশনটা, তাহলে এনার্জি এক্সপ্রেশনটা কি হবে? যদি এমন হয় যে মানে মানে এটা আসলে ক্যালকুলেট করতে পারা যায়, আমি ক্যালকুলেট করে দিও আর কি, কিন্তু আলটিমেটলি করে লাভ কিছু হয় না। মানে লাভ কিছু হয় না বলতে, পারটারবেশন থিওরি না জানলে তোমার ওই একটা বাজে অঙ্ক কষলাম এই পর্যন্ত আর কি। দরকার নেই। আমরা পরে যখন পারটারবেশন থিওরি বা এই ধরনের যদি আমি কিছু অ্যাডভান্স ক্লাস হিসেবে নিই তোমাদের ওই গ্র্যাজুয়েশনের ঠিক পর করে, তখন আমি নেব। মানে পারটারবেশন থিওরি এমএসসি ছেলেদের আছে, আমাদের জাস্ট নেব। তখন আমি এই লিঙ্কটা সবাইকে দেবো, যারা খুব ইন্টারেস্টেড তারা চাইল্ডটাকে করতে পারে। এমনি ভেরিয়েশন প্রিন্সিপাল এমনি সিলেবাসের মধ্যেই তোমাদের আছে। কারণ কোভালেন্ট বন্ডিং পড়তে গেলে ভেরিয়েশন প্রিন্সিপাল লাগবে, এবং সেটা এখন সিলেবাসের মধ্যে ইনক্লুডেড হয়ে গেছে বিএসসি তে। কিন্তু পারটারবেশন থিওরিতে নেই। কিন্তু ভেরিয়েশন এবং পারটারবেশন এই দুটো থিওরি আমরা যখন কোয়ান্টাম মেকানিক্সের স্টার্টিং এর ক্লাস বলেছিলাম, তখন তুমি দেখবে যে খুব অল্প কিছু প্রবলেম আছে যেগুলোকে তুমি এক্সাক্টলি সলভ করতে পারছো। কিন্তু মোস্ট অফ দ্য কেমিক্যালি এন্ড ফিজিক্যালি ইন্টারেস্টিং প্রবলেম যদি সলভ করতে হয়, তোমাকে কিছু অ্যাপ্রক্সিমেট মেথড ব্যবহার করতে হবে। সেই অ্যাপ্রক্সিমেট মেথডস গুলোর মধ্যে ভেরিয়েশন প্রিন্সিপাল, পারটারবেশন দুটো খুব কমন অ্যাপ্রক্সিমেট মেথড।
ভেরিয়েশন প্রিন্সিপালটা বিএসসি পড়ানোর সময় অটোমেটিক্যালি কিছুটা আমি পড়াবোই। পারভার্বেশন থিওরিটা পড়ানোর স্কোপ নেই, কিন্তু আমি এমএসসির জন্য আবার পড়াতে হয়। এমএসসি ক্লাসের লিঙ্কগুলো তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা যারা ইন্টারেস্টেড তারা চাইলে পড়ে নিতে পারো। সেখানে এই যে রিজিড ডোটা নন রিজিড ডোটার প্রবলেম আমরা সলভ করবো। আচ্ছা চলো, যেটা কথা সেটা হচ্ছে যে যে তুমি যেটা দেখতে পাচ্ছ যে এই নন রিজিড ডোটার অ্যাপ্রক্সিমেশনে এনার্জি এক্সপ্রেশনটা কি দাঁড়াচ্ছে? এনার্জি এক্সপ্রেশনটা পাল্টে গেল, পাল্টে গিয়ে কি হলো? এনার্জি এক্সপ্রেশনটা যদি তুমি সেন্টিমিটার ইনভার্সে করো, দেখো যেটা রিজিড রোটারের জন্য বি জে ইন্টু জে প্লাস ওয়ান ছিল, এখন তার থেকে কিছুটা কমে যাচ্ছে, মাইনাস ডি জে স্কোয়ার ইন্টু জে প্লাস ওয়ান তার স্কোয়ার হয়ে যাচ্ছে। আর এছাড়া আরো অনেকে থাকতো, মানে এমনিতে অ্যাকচুয়ালি যদি তুমি করো, তারপরে একটা ধরো এইচ জে কিউব জে প্লাস ওয়ান তার কিউব হলো, তারপরে ধরো তোমার আর একটা কনস্ট্যান্ট কে ইন্টু জে টু দি পাওয়ার ফোর জে প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার ফোর প্লাস ডট 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 থাকছে। মানে এইটা হচ্ছে তোমার আনপার্ট অফ ভ্যালু রিজিড রোটারের জন্য, এটাকে বলা হয় আনপার্ট অফ ভ্যালু। আনপার্ট অফ ভ্যালু এইটা তোমার ফার্স্ট অর্ডার কারেকশন বলা হয় পারভার্বেশন থিওরিতে। ফার্স্ট অর্ডার কারেকশন এটাকে বলা হয় সেকেন্ড অর্ডার কারেকশন। এটাকে বলা হবে তোমার থার্ড অর্ডার কারেকশন। এইরকম ভাবে কারেকশন গুলো তোমার পর করে আসছে আর কি। এবারে তুমি এটাকে লিডিং কারেকশনটাকে যদি তুমি কনসিডার করো, তাহলে এটা বি জে ইন্টু জে প্লাস ওয়ান মাইনাস ডি জে স্কোয়ার ইন্টু জে প্লাস ওয়ান তার স্কোয়ার, এই পর্যন্ত অ্যাপ্রক্সিমেট করলে, কারণ এই পরের ভ্যালুগুলো অনেক অনেক কম হয়ে যায় বলে এগুলোকে ইউজুয়ালি মাথায় রাখার দরকার নেই। জাস্ট তুমি এনার্জি এক্সপ্রেশনটা যখন লিখবে এই রকম ভাবে ইউজুয়ালি লোকে অ্যাপ্রক্সিমেশনটাকে করে। যে প্রথমটা হচ্ছে রিজিড রোটারের জন্য যে ভ্যালুটা হয় সেটা, তারপরে মোস্ট লিডিং যে কারেকশনটা সেটা কি মাইনাস ডি জে স্কোয়ার ইন্টু জে প্লাস ওয়ান তার স্কোয়ার এখানে। আচ্ছা এখানে দেখো বিটা হচ্ছে তোমার এইচ ওভার 8 পাই স্কোয়ার মিউ আর স্কোয়ার ইন্টু সি। এটা তোমরা জানো, এটা হচ্ছে রোটেশনাল কনস্ট্যান্ট। রোটেশনাল কনস্ট্যান্ট এবার এখানে একটা আর জিরো করে দিচ্ছে, আর জিরোটা ইকুইলিব্রিয়াম বন্ডের রিপ্রেজেন্ট করে। আচ্ছা এই যে ডি যেটা, ডিটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ডিস্টরশন কনস্ট্যান্ট। আচ্ছা এবার ডি এর একটা কমপ্লিকেটেড এক্সপ্রেশন আছে, ডি এর কমপ্লিকেটেড এক্সপ্রেশনটা মনে রাখা অসুবিধে, তার তো যেটা তুমি মনে রাখতে পারো সেটা হচ্ছে এই যে 4 বি কিউ বাই নিউ জিরো অসিলেটর তার স্কোয়ার, 4 বি কিউব বাই নিউ জিরো অসিলেটর তার স্কোয়ার। এটা হচ্ছে ডি এর সঙ্গে তোমার বি এবং অসিলেটর ন্যাচারাল ফ্রিকোয়েন্সির জাস্ট রিলেশন, যেখানে যেখানে বি তো রোটেশন কনস্ট্যান্ট অলরেডি বলা হয়েছে, যেখানে নিউ বার অসিলেটরটা হচ্ছে তোমার বেসিক্যালি 1 ওভার 2 পাই সি ইন্টু রুট ওভার অফ কে বাই মিউ। আমরা যখন হারমোনিক অসিলেটর প্রবলেম পড়বো তখন তুমি দেখবে যে অসিলেটর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যেটা নিউ বার অসিলেটর 1 বাই 2 পাই সি রুট ওভার অফ কে বাই মিউ। এটা তাহলে যেখানে যেখানে তোমার কেটা হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট, হয় কে হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট অফ দ্য বন্ড, আর মিউটা হচ্ছে তোমার রিডিউস মাস। এটা তার মানে এই যে যে বন্ডটা তুমি কনসিডার করো যে বন্ডটা রিজিড রোটার নয়, তার মধ্যে সাম কাইন্ড অফ ইলাস্টিসিটি আছে, তুমি যদি ধরে নাও যে হারমোনিক অসিলেটর ফোর্স ফিল্ডের মধ্যে আছো, তখন তুমি যা ডিটাকে লিখতে পারো 4 বি কিউ বাই নিউ বার অসিলেটর তার স্কোয়ার, যেখানে নিউ বার অসিলেটর হচ্ছে 1 ওভার 2 পাই সি রুট ওভার অফ কে বাই মিউ। এটা আচ্ছা তাহলে এবারে তুমি যদি চাও ডি এর অ্যাকচুয়াল এক্সপ্রেশনটাকে বের করতে, 4 বি কিউব, বি কিউব মানে কত, এইচ ওভার 8 পাই স্কোয়ার মিউ আর জিরো স্কোয়ার সি 4 বি কিউব বাই নিউ বার অসিলেটর তার স্কোয়ার, তাহলে কত হবে 1 ওভার 2 পাই সি ইন্টু কে বাই মিউ রুট ওভার অফ কে বাই মিউ তার স্কোয়ার হচ্ছে, তাই তো? এইটা
তাহলে এবার তুমি এগুলো বসাতে পারো। তাহলে হচ্ছে 4 তোমার এখানে h কিউব হলো, নিচে হচ্ছে 8 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু মিউ টু দি পাওয়ার 6 সরি পাই টু দি পাওয়ার 6 পাই টু দি পাওয়ার 6 মিউ তার কিউব r0 টু দি পাওয়ার 6 c কিউব, আর এটা উপরে চলে গেলে 4 পাই স্কোয়ার c স্কোয়ার ইন্টু মিউ স্কোয়ার, নিচে হচ্ছে তোমার মিউ স্কোয়ার না মিউ, আর নিচে হচ্ছে কে। এটা মানে এটা তোমার নিউ জিরো, এটা স্কোয়ার, তো স্কোয়ার করলে নিচে থেকে যাচ্ছে কেটা আর উপরে চলে যাচ্ছে 4 পাই স্কোয়ার সি স্কোয়ার ইন্টু মিউ। এটা এটা হলো। এবারে কি হচ্ছে দেখো, বেশ কিছু জিনিস কেটে কুটে যাচ্ছে, কেটে কুটে চলে গেলে তার যে এক্সপ্রেশনটা বেরোবে দেখো তোমার, মানে যদি খুব বেশ কমপ্লিকেট করে তুমি দেখো আর কি জিনিসটা, মানে কি কি কাটছে বলো তো। দেখো এখানে তুমি মানে আচ্ছা এইচ এইচ দেখো কতগুলো কি আছে। এইচ হচ্ছে উপরে জাস্ট এইচ কিউবটাই আছে, এইচ থেকে কাটার মতো কেউ নাই, তাই তো? এইচ কিউবটা এইচ কিউবই আছে, এইচ থেকে কাটার মতো কেউ নেই, ঠিক আছে? আচ্ছা সংখ্যাটাকে দেখে নিই প্রথমে। সংখ্যাটা 4 4 16, মানে 4 8 থেকে এখানে কাটলো 2 তাহলে 32 পড়ে রইলো, নিচে 32 পড়ে আছে। মানে 4 এর সঙ্গে একটা 8 কেটে গিয়ে 2 হলো, আবার এই 4 এর সঙ্গে একটা 8 কেটে গিয়ে 2 হলো, 2 দুগুণে 4 হচ্ছে, আর 8 আছে 32 হচ্ছে। ভালো। আচ্ছা এবার পাই কটা হচ্ছে না, এখানে পাই স্কয়ার, এখানে পাই টু দি পাওয়ার 6, তাহলে পাই টু দি পাওয়ার 4 থাকছে। মিউ এখানে মিউ কিউব, তার মানে মিউ স্কয়ার থাকছে। ইকুইলিব্রিয়াম বললেন তোমার r0 টু দি পাওয়ার 6 থাকছে। আচ্ছা স্পিড অফ লাইট হচ্ছে তোমার এখানে c কিউব, এখানে c স্কয়ার, নিচে একটা c থাকছে, আর একটা ফোর্স কনস্ট্যান্ট তোমার k থাকছে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ডি এর এক্সপ্রেশন, ঠিক আছে? ডি এর এক্সপ্রেশনটা হচ্ছে h কিউব বাই 32 পাই টু দি পাওয়ার 4 মিউ স্কয়ার r0 পেয়েছি c ইনটু k। এইটা মনে থাকবে না তোমার, তোমার মনে থাকবে বেসিক্যালি এইটা তুমি মনে রাখবে যে অসিলেটর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, এটা দেখবে এরপরে যখন আইআর স্পেকট্রোস্কোপি পড়বো, এই এক্সপ্রেশনটা বারবার ব্যবহার করতে করতে তোমার পক্ষে একদম মানে এটা খুব কমন একটা এক্সপ্রেশন হয়ে যাবে। এটা তোমার এমনিই মনে থেকে যাবে। আর রোটেশনাল কনস্ট্যান্ট যখন তুমি মানে রিজিড মানে আগের দিনই যখন রিজিড রোটের অ্যাপ্রক্সিমেশন রোটেশনাল স্পেকট্রোস্কোপি করেছো, তখন বিটা এত ব্যবহৃত হয়েছে, এরপরে রোটেশনাল রামান স্পেকট্রোস্কোপিতেও বি ব্যবহৃত হবে করে। বি এর এক্সপ্রেশন তোমার এমনিই মনে থাকবে, নিউবার অসিলেটরের এক্সপ্রেশন তোমার মনেই একবার এমনিই মনে থাকবে। সেন্ট্রিফিউগাল ডিস্টরশন কনস্ট্যান্ট হচ্ছে 4 বি কিউব বাই নিউবার অসিলেটর স্কয়ার। বি আর নিউবার অসিলেটরের এক্সপ্রেশন যদি তুমি জানো, তো সেখান থেকে রোটেশন, সেখান থেকে সেন্ট্রিফিউগাল ডিস্টরশন কনস্ট্যান্ট ডি এর ভ্যালু তুমি অটোমেটিক্যালি বের করে ফেলতে পারবে। ওই জন্য ওই পরের যে কমপ্লিকেটেড এক্সপ্রেশনটা, এগুলোকে মনে রাখার কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে? এটা মাথায় রাখো। তো চলো, তাহলে এনার্জি এক্সপ্রেশনটা আগে যেটা ছিল তোমার রিজিড রোটারের জন্য বি জে ইন্টু জে প্লাস ওয়ান, এখন এনার্জি এক্সপ্রেশনটা সেই মতো করে পাল্টে গেল। আচ্ছা এবারে আমি যদি তোমার বিভিন্ন এর জন্য মানে বিভিন্ন জে এর ভ্যালুর জন্য এনার্জি এক্সপ্রেশনটাকে বের করি ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, কি হবে সেটা? তো জে এর ভ্যালু ধরো 0 1 2 3 4, এ কতগুলো ভ্যালুর জন্য তো আমি করে দেখছি। দেখো এখানে তুমি এই এক্সপ্রেশন জে এর ভ্যালু 0 বসাচ্ছ, তাহলে এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। তার মানে জে যখন 0 তখন এনার্জিটা তোমার 0 হয়ে যাবে। আচ্ছা জে এর ভ্যালু যখন 1 হচ্ছে, তাহলে প্রথম থেকে তুমি পাবে 2b। জে এর ভ্যালু 1 করলে এখান থেকে পেয়ে যাচ্ছে তোমার 2b, আর এখান থেকে কি পাচ্ছ না এই পুরো জিনিসটা স্কয়ার হয়ে যাচ্ছে, তাহলে 4d, 2b মাইনাস 4d। জে এর ভ্যালু যখন 2 তখন এটা হয়ে যাচ্ছে তোমার 6b মাইনাস, এটা কত হচ্ছে? এটা হচ্ছে দেখো জে এর ভ্যালু কিন্তু 2 করে দাও, 2 আর এখানে 2 প্লাস 1 মানে 3, 3 দুগুণে 6 হলো, আর এখানে কি হচ্ছে 6 স্কয়ার হয়ে যাচ্ছে, মানে জে স্কয়ার ইন্টু জে প্লাস সরি জে স্কয়ার ইন্টু জে প্লাস 1 তার স্কয়ার, মানে তো সেটা 6 স্কয়ার হয়ে যাবে। জে স্কয়ারটা হচ্ছে 2 দুগুণে 4 হয়ে গেল, আর 3 এর স্কয়ার মানে হচ্ছে তোমার 9 হয়ে গেল, 4 9 36 মাইনাস 36d। তারপর একটা হচ্ছে তোমার 8b, সরি 8 না, তারপর হচ্ছে 12b মাইনাস 144d। তারপরে 4 যখন হয়ে যাচ্ছে 20b মাইনাস এখানে হচ্ছে 400
এগুলো হচ্ছে এনার্জি এক্সপ্রেশন গুলো। আচ্ছা, এবারে তুমি যদি এই ধরো স্পেসিং বিটুইন টু সাকসেসিভ স্পেকট্রাল লাইনসটাকে দেখো, তাহলে সেন্টিমিটার ইনভার্সে তুমি অ্যাজ ইফ জানো জে থেকে জে প্লাস ওয়ান লেভেলে যাচ্ছে, সেই গ্যাপটাকে আমি দেখতে চাই। তাহলে এনার্জি এক্সপ্রেশনটা জে প্লাস ওয়ানে মাইনাস এনার্জি এক্সপ্রেশনটা জেতে, সেটা কত হবে? দেখো এইটা হচ্ছে তোমার বি বি জে ইন্টু জে প্লাস ওয়ানটা হয়ে যাবে জে প্লাস ওয়ান ইন্টু জে প্লাস টু মাইনাস বি ইন্টু জে প্লাস ওয়ান স্কোয়ার ইন্টু জে প্লাস টু তার স্কোয়ার, এইটা মাইনাস বি জে ইন্টু জে প্লাস ওয়ান মাইনাস ডি ইন্টু জে স্কোয়ার ইন্টু জে প্লাস ওয়ান তার স্কোয়ার, এইটা। দেখো বি জে প্লাস ওয়ান ইন্টু জে প্লাস টু থেকে যদি বি জে ইন্টু জে প্লাস ওয়ান তুমি বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকে কত? এটা টু বি ইন্টু জে প্লাস ওয়ান থাকে। দেখো জে প্লাস ওয়ান তুমি কমন নিয়ে নিলে, বিটাকে কমন নিয়ে নিলে, এখানে পড়ে থাকছে জে প্লাস টু থেকে যে বিয়োগ হয়ে গেল তোমার একটা 2 হয়ে গেল, তাহলে টু বি ইন্টু জে প্লাস ওয়ান হলো মাইনাস। আচ্ছা, তুমি একটা কাজ করো, কি হচ্ছে দেখো, এখান থেকে জে প্লাস ওয়ান তার স্কোয়ার যদি কমন নিয়ে নাও, একটুখানি মনে মনে করে নাও, জে প্লাস ডি আর জে প্লাস ওয়ান তার স্কোয়ার যদি কমন নিয়ে নাও, তাহলে এখানে পড়ে থাকছে কত? জে প্লাস টু তার স্কোয়ার মাইনাস জে স্কোয়ার। আচ্ছা, জে প্লাস টু তার স্কোয়ার মাইনাস জে স্কোয়ার যদি করো, তাহলে কি হবে? এটা জে স্কোয়ার প্লাস ফোর জে প্লাস ফোর মাইনাস জে স্কোয়ার, তাহলে জে স্কোয়ার কেটে গেল, তাহলে ফোর জে প্লাস ফোর, ফোরটা কমন চলে গেল, আর জে প্লাস ওয়ান একটা চলে গেল, তার মানে ফোর ডি ইন্টু জে প্লাস ওয়ান তার কিউব হয়ে গেল। এরকম ছোট বিয়োগ একটা করে নেবে, ডি জে প্লাস ওয়ান তার স্কোয়ার ইন্টু জে প্লাস টু তার স্কোয়ার থেকে যদি ডি জে স্কোয়ার ইন্টু জে প্লাস ওয়ান তার স্কোয়ার তুমি বিয়োগ দিয়ে দাও, এটা ফোর ডি ইন্টু জে প্লাস ওয়ান তার কিউব হয়ে যায়। তার মানে দেখো এখানে এই যে এনার্জি গ্যাপটা তুমি ক্যালকুলেট করলে, জে থেকে জে প্লাস ওয়ানের জন্য ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, এটা কত হয়ে যাচ্ছে? টু বি ইন্টু জে প্লাস ওয়ান মাইনাস ফোর ডি ইন্টু জে প্লাস ওয়ান তার স্কোয়ার হয়ে যাচ্ছে। তা দেখো, তাহলে এইখানে যখন তুমি এনার্জি গ্যাপগুলোকে দেখবে, জে থেকে জে প্লাস ওয়ান ইন দ্য ইউনিট অফ সেন্টিমিটার ইনভার্স, যদি এনার্জি গ্যাপগুলোকে দেখো, এই দুটোর মধ্যে গ্যাপ কত হচ্ছে? টু বি মাইনাস ফোর ডি। এই দুটোর মধ্যে গ্যাপ কত? ফোর বি মাইনাস 28D। এই দুটোর মধ্যে গ্যাপ কত? 6B মাইনাস 108D। এই দুটোর মধ্যে গ্যাপ কত? 8B মাইনাস 256D। এগুলো তার মানে এটা দাঁড়াচ্ছে যে এই যে এক্সপ্রেশনটা তুমি পেয়েছো, সেই এক্সপ্রেশনে জে এর বিভিন্ন ভ্যালুগুলোকে বসালেই তোমার এই দুটো পাশাপাশি লেভেলের মধ্যে গ্যাপগুলো তুমি পাচ্ছ। মানে যেটা রিজিড টোটাল প্রবলেমের ক্ষেত্রে ওটা ছিল শুধুমাত্র টু বি ইন্টু জে প্লাস ওয়ান, এখন সেটা হয়ে যাচ্ছে টু বি ইন্টু জে প্লাস ওয়ান মাইনাস ফোর ডি ইন্টু জে প্লাস ওয়ান তার কিউব। তার মানে যখন তুমি এনার্জি গ্যাপগুলোকে তুমি ওই সেন্টিমিটার ইনভার্সে ক্যালকুলেট করছো, তো ট্রানজিশন ফ্রিকোয়েন্সিও তাই হবে। আচ্ছা, তার আগে এটা বলে নেওয়া দরকার যে সিলেকশন রুলটা কিন্তু কিছু পাল্টাচ্ছে না। সিলেকশন রুলটা সেই ডেল্টা জে ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ানেই থাকছে। এটা পরে দেখবে যখন আমরা হারমোনিক অসিলেটর প্রবলেম বা আইআর স্পেকট্রোস্কোপি করব, তখন সিম্পল হারমোনিক অসিলেটর মডেলে যা সিলেকশন রুল, অ্যানহারমোনিক অসিলেটর মডেলে কিন্তু সিলেকশন রুলটা পাল্টে যায়। এক্ষেত্রে সিলেকশন রুলটা পাল্টায় না, সিলেকশন রুলটা যা ছিল তাই রয়ে যাচ্ছে। সেই জন্যে ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা ওই পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা একটা সেন্টিমিটার ইনভার্সে আছে, সেটাই হয়ে যাবে ট্রানজিশন ফ্রিকোয়েন্সি। নিউ বার তুমি করো, হ্যাঁ, যেটা ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা আমি এইরকম ভাবে লিখছি, সেটা কত হচ্ছে না তোমার বি জে ইন্টু জে প্লাস ওয়ান, সরি, ট্রানজিশন ফ্রিকোয়েন্সি টু বি ইন্টু জে প্লাস ওয়ান টু বি ইন্টু জে প্লাস ওয়ান মাইনাস ফোর ডি ইন্টু জে প্লাস ওয়ান তার কিউব। তোমার ট্রানজিশন ফ্রিকোয়েন্সি এটা হলো এইটা। আচ্ছা, এবার তুমি তাহলে কি দেখলে? তুমি যেটা দেখতে পেলে সেটা হচ্ছে এই যে দেখো, এই যে মানে ট্রানজিশন গুলো ঘটছে তাহলে কোথায় কোথায়। আমি যদি ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা ধরো তোমার ক্যালকুলেট করি ট্রানজিশন, আচ্ছা তার আগে জে এর ভ্যালু বলি।
জে এর ভ্যালু এবং তার করসপন্ডিং ট্রানজিশন ফ্রিকোয়েন্সি যদি ক্যালকুলেট মানে জে এর ভ্যালু মানে যে লেভেল থেকে ট্রানজিশনটা ঘটছে আর কি। তাহলে জে ভ্যালু আর তার সঙ্গে ট্রানজিশন ফ্রিকোয়েন্সি যদি ভ্যালুগুলোকে নিই, আমি তো করে দেখলাম তো জে এর ভ্যালু যখন জিরো থেকে যখন ট্রানজিশনটা হচ্ছে এটা কত হচ্ছে 2b মাইনাস 4d হলে যেখানে করে রাখলাম 2b মাইনাস 4d মানে এই ফর্মুলা তুমি বসাবে আর কি। যখন 1 হচ্ছে সেটা কত হচ্ছে এখানে 1 বসালে এটা হচ্ছে 4b মাইনাস, দেখো এখানে জে এর ভ্যালু কিন্তু 1 বসিয়ে দাও, 1 প্লাস 1 2 এর কিউব মানে 8 4 আসতে 32 32d। জে এর ভ্যালু যখন তুমি 2 করছো তখন সেটা কত বেরোচ্ছে, এখানে জে এর ভ্যালু 2 করলে 2 প্লাস 1 মানে তোমার 6b মাইনাস, এখানে জে এর ভ্যালু যদি তুমি 2 বসিয়ে দাও 2 প্লাস 1 মানে 3, 3 এর কিউব, 3 এর কিউব মানে হচ্ছে তোমার কত বলে যে 2 একে 3, হ্যাঁ 3 এর কিউব মানে হচ্ছে 27, তাই তো? 27 কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 108 108d। যখন 3 হয়ে যাচ্ছে তখন এটা 8b মাইনাস, যে ভ্যালু 3 হলো 3 প্লাস 1 4, 4 এর কিউব মানে হচ্ছে 464, 64 কে 4 দিয়ে গুণ করলে 240 প্লাস 16 256 256 and so on। এবারে দেখো এই দুটো স্পেক্ট্রাল লাইনের মধ্যে তুমি যদি গ্যাপ দেখো তাহলে এই গ্যাপটা এখন কত হচ্ছে, দেখো এই ডি কন্টেনিং টার্মটা না থাকলে সেটা বেরোতো 2b, এখন কি হলো 2b মাইনাস 28d হলো, তোমাকে এইটা থেকে এটাকে বিয়োগ করলে কত বেরোচ্ছে 2b মাইনাস 28d। একই রকম সেকেন্ড যে দুটো লাইন আগে যদি ডি কন্টেনিং টার্মটা না থাকতো অর্থাৎ নন ডিজিটিভ এফেক্ট বা সেন্ট্রিফিউগাল ডিস্টরশন এফেক্টটা যদি না থাকতো তাহলে গ্যাপটা হতো 2b, এখন 2b মাইনাস এটা 76d হয়ে গেল। একই রকম ভাবে এটা হওয়া উচিত ছিল 2b রিজিড রোটার হলে, সেখান থেকে কত হচ্ছে 148d হচ্ছে। তার মানে পরিষ্কার দেখো যেটা আগে ছিল গ্যাপগুলো 2b করে এখন তা হচ্ছে না, তার বদলে কত হচ্ছে 2b মাইনাস 28d, তারপর 2b মাইনাস 76d, 2b মাইনাস 148d, তার মানে 2b থেকে কিছু করে জিনিসটা কমছে এবং কতটা কত করে কমছে, দেখো প্রথমটা যতটা কমছে পরেরটা তার থেকে বেশি কমছে, তারপরটা আরো বেশি কমছে অ্যান্ড সো অন। তার মানে ব্যাপারটা কিরকম হচ্ছে যে যেটা তোমার ধরো আমি যদি একটা রাফলি একটা ছবি তোমায় দেখাই, রাফলি ছবিটা দেখাচ্ছি, ভালো হচ্ছে না যদি ছবিটা। হুম, ধরো আগে এইখানে একটা লাইন ছিল, এখানে একটা লাইন ছিল, এখানে একটা লাইন ছিল, এখানে একটা লাইন ছিল, এখানে একটা লাইন ছিল, সরি একটা লাইন ছিল, এরকম সব ছিল লাইনগুলো, হ্যাঁ তাহলে ইকুইপেস লাইন, ঠিক আছে। এখন তাহলে কি হয়ে গেল দেখো যে এই যে লাইনটা, এই লাইনটা মানে হ্যাঁ মানে আগে লাইনগুলো ঠিক ওয়েভ লেন্থ অনুযায়ী কোথায় কোথায় ছিল, এটা একটা হচ্ছে 2b তে ছিল, এটা 4b তে ছিল, এটা 6b তে ছিল, এটা 8b তে ছিল অ্যান্ড সো অন। এরকম ভাবে মানে যেটা এখানে দেখালাম না, এই যে 2b 4b 6b 8 মানে ডি কন্টেনিং জিনিসগুলো থাকছে না। এখন কি হচ্ছে না এই যে প্রথম লাইনটা আর 2b তে থাকছে না, তার বদলে থাকছে কোথায়, তার থেকে কিছুটা কম ফ্রিকোয়েন্সিতে। দেখো আমার ছবিটা, এটা কোথায় হচ্ছে না, এটা তোমার পাচ্ছ তুমি এখন কত 2b মাইনাস 28d তে এটা পাচ্ছ। এখন এটা কি হচ্ছে, এটা আরেকটু বাঁদিকে থাকছে, কোথায় সেটা, এটা হচ্ছে তোমার 2b মাইনাস 70, সরি তোমার এটা অ্যাপিয়ার করছে, এটা ভুল হলো, এটা সরি 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 প্রথমটা হচ্ছে 2b মাইনাস 4d তে, প্রথম লাইনটা পেলে 2b মাইনাস 4d তে, তারপর একটা কথা হচ্ছে 4b মাইনাস 32d তে, তারপর লাইনটা আরেকটু বাঁদিকে সেটা কত হচ্ছে
2b মাইনাস 108d তে, তারপর একটা 2b মাইনাস, ও আবার 2b বলে যাচ্ছে কেন, এটা হচ্ছে, এটা 4b, এটা হচ্ছে তোমার 6b মাইনাস 108d তে, এটা হচ্ছে 8b মাইনাস 256d তে। এবং দেখো করসপন্ডিং এই যে এইটা যতটা বাঁদিকে আসছে এটা বেশি বাঁদিকে আসছে, এটা আরো আরো বেশি বাঁদিকে আসছে, এটা আরো বেশি বাঁদিকে থাকছে, থেকে 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 আলটিমেটলি কি হচ্ছে, গ্যাপগুলো না দুটো পাশাপাশি লেভেলের মধ্যে গ্যাপ, মানে স্পেক্ট্রাল লাইনের মধ্যে গ্যাপটা কিন্তু গ্র্যাজুয়ালি কমে যাচ্ছে। তার মানে যেটা তুমি এক্সপেরিমেন্টের যে ফ্যাক্টসটা পেয়েছিলে সেই এক্সপেরিমেন্টাল ফ্যাক্টটা দেখো তুমি এইরকম ভাবে র্যাশনালাইজ করে ফেলতে পারলে। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে আমি যেটা বলেছিলাম যে এক্সপেরিমেন্টে এই যে ধর এই যে ডেটাটা বলা হয়েছে আর কি, যে তোমার দুটো এই যে বি এর ভ্যালু কমে যাচ্ছে, তুমি যদি জোর করে ভাবো যে দুটো স্পেক্ট্রাল লাইনের মধ্যে গ্যাপ হচ্ছে 2b, তাহলে বি এর ভ্যালু কমে যাচ্ছে মানে স্পেসিংটা বেসিক্যালি কমে যাচ্ছে। তাই এই যে স্পেসিংটা কমছে সেটা দেখো তুমি জাস্ট এই মানে নন রিজিডিটি এফেক্টটাকে ঢুকিয়ে, হ্যাঁ, বা সেন্ট্রিফিউগাল ডিসচার্জ এফেক্টটাকে ঢুকিয়ে কিন্তু এক্সটেন্ড করে ফেলতে পারলে। ঠিক আছে, বোঝা গেল? হয়েছে? Yes, sir. দেখো এবারে এই যে মডেলটা তুমি ব্যবহার করলে, এই মডেলের না তোমার অ্যাপ্লিকেশনের রেঞ্জটা এখন বেড়ে গেল। তাহলে এর যদি এই এই নন ডিজিট ডোটার অ্যাপ্রক্সিমেশনে তুমি যখন রোটেশনাল স্পেকট্রোস্কোপি করছো, তার অ্যাপ্লিকেশনের মধ্যে আরো কিছু অ্যাডিশনাল জিনিস তোমার চলে আসছে। আর অ্যাপ্লিকেশনসটা কিভাবে তুমি বুঝছে দেখো, ধরো আমি একবারে জিনিসটাকে করছি, ধরো তুমি লুক অ্যাট দ্য এক্সপেরিমেন্টাল স্পেকট্রা, লুক অ্যাট দ্য এক্সপেরিমেন্টাল স্পেকট্রা, এক্সপেরিমেন্টাল স্পেকট্রাটা তুমি দেখো। আচ্ছা এবারে টেক দ্য frequencies of any three consecutive lines. Take the frequencies of any three consecutive lines. মানে পরপর তিনটে লাইন, মানে কনজিকিউটিভ লাইনস আর কি, তার ফ্রিকোয়েন্সি গুলো তুমি নিয়ে নাও। ঠিক আছে, তাহলে আচ্ছা প্রথম যে ট্রানজিশনটা ঘটছে সেটা যদি যে লেভেল থেকে ট্রানজিশনটা ঘটে, তো পরের লেভেলটা কি হবে, সাডেনলি J+1 লেভেল থেকে ট্রানজিশনটা ঘটবে, তারপর একটা সাডেনলি J+2 লেভেল থেকে ট্রানজিশনটা ঘটবে। মানে আমি এক্স্যাক্টলি মানে মানে যে কোনো একটা আরবিট্রারি পজিশন নিয়ে নিলাম, ধরো এই যে হয়তো স্পেক্ট্রাল লাইন গুলো পাওয়া গেছে, তুমি আরবিট্রারি ধরো এইটা তুমি ফার্স্ট লাইন বললে, তা তারপরেরটা নিশ্চয়ই তারপরের রোটেশনাল কোয়ান্টাম নাম্বার থেকে ট্রানজিশনের জন্য হবে, তারপরেরটা তারপরের যে রোটেশনাল কোয়ান্টাম নাম্বার সেখান থেকে ট্রানজিশনের জন্য হবে, অর্থাৎ তিনটে যে হ্যালো, এখন শোনা যাচ্ছে? এবার শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, তো এটা না ওই মাইক্রোফোনটা মানে খুব এখন ব্লুটুথ ব্যবহার করা হয়ে গেছে, নর্মাল মাইক্রোফোনগুলো কম ব্যবহার করে করে মাইক্রোফোন কিনতে হবে। আচ্ছা এক মিনিট, ঠিক আছে, তো এখন শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ দেখো যেটা বলছিলাম যে তোমার এই যে ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা আমি এক্সপ্রেশনটা কি করে বের করে রেখেছেন, 2b J+1 ইন্টু 4d মাইনাস 4d J+1 তার কিউব দো, তাহলে প্রথম ট্রানজিশনটাকে এটা করছে, এটা 2b J+1 মাইনাস 4d ইন্টু J+1 তার কিউব, এই ফর্মুলা দিয়ে সেটা ফিট করে গেল। তাহলে পরেরটা তখন কি হবে,
পরেরটা হচ্ছে জে এর জায়গায় জে প্লাস ওয়ান তোমাকে বসিয়ে দিতে হবে। জে এর জায়গায় যদি জে প্লাস ওয়ান বসিয়ে দাও তাহলে সেটা কত বেরোচ্ছে? 2b, এটা জে প্লাস টু হয়ে যাবে মাইনাস 4d ইন্টু জে প্লাস টু তার জে প্লাস টু তার কিউব হয়ে গেল। তারপর একটা কত হবে? 2b জে প্লাস থ্রি মাইনাস 4d ইন্টু জে প্লাস থ্রি তার কিউব, এরকম হয়ে গেল। তারপরে এই তাহলে এই যে নিউ বার মানে কনজিকিউটিভ তিনটে ফ্রিকোয়েন্সি, অর্থাৎ নিউ বার জে প্লাস ওয়ান, নিউ বার জে প্লাস টু, এর এক্সপেরিমেন্টাল ভ্যালু তোমার কাছে আছে। তাহলে তুমি দেখো, তাহলে এইভাবে তুমি তিনটে ইকুয়েশন তৈরি করতে পারলে। আর তুমি যদি ধরে নাও যে রিজিড রোটার নন রিজিড রোটার মডেলে যে এনার্জি এক্সপ্রেশনটাকে নিয়েছো, সেই এনার্জি এক্সপ্রেশনটা এই ডেটাগুলোকে সাপোর্ট করে, তাহলে তুমি এরকম তিনটে ইকুয়েশন পেয়ে যাবে। প্রথম ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এই 1 নম্বর ফর্মুলা দিয়ে যাবে, সেকেন্ডটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন দিয়ে যাবে, আর থার্ডটা হচ্ছে তোমার 3 নম্বর ইকুয়েশন দিয়ে যাবে। তাহলে দেখো, তাহলে এবারে যেটা কথা যে এখানে তোমার তিনটে ইকুয়েশন এন্ড তিনটে আননোন, তাহলে উই হ্যাভ 3 ইকুয়েশনস and 3 unknowns। তিনটে ইকুয়েশন তিনটা আননোন হলে কি করতে পারি না, উই ক্যান ডিটারমাইন বি, ডি অ্যান্ড জে ইউনিকলি। আমি বি, ডি আর জে এই যে তিনটে আননোন, এই তিনটে আননোনের ভ্যালু বের করে ফেলতে পারবো। বি ডি জে মানে তিনটে ইকুয়েশন আছে, তিনটে ইকুয়েশন থেকে তিনটে আননোন বি ডি জে তুমি ইউনিকলি বের করে ফেলতে পারছো। তাহলে দেখো, তাহলে if we know b, if we know the rotational constant b, then we can determine equilibrium bond length এবং isotopic mass. We can determine equilibrium bond length, and the equilibrium bond length and the isotopic mass। কেমন করে? ধরো এই যে বিটা যে তোমার h/8 পাই স্কয়ার মিউ r0 স্কয়ার c ছিল, মানে রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশন তুমি যে কাজটাকে করতে আর কি, সেই কাজটা এখানে একই রকম ভাবে করতে পারবে। কিন্তু ওখানে বি এর ভ্যালুটা হচ্ছে দুটো পাশাপাশি স্পেক্ট্রাল লাইনের মধ্যে গ্যাপ, তাকে অর্ধেক করে দিলে বি এর ভ্যালু পেয়ে গেছে। এখন তা নয়, এখন তোমাকে এরকম ফিটিং ফর্মুলাগুলোকে লিখতে হবে, সেটাকে সলভ করে বি, ডি এবং জে পেতে হবে। ওয়ান্স ইউ নো বি, দেন ইউ ক্যান ডিটারমাইন দ্য ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ r0 which is equal to h/8 পাই স্কয়ার মিউ বিসি তার স্কয়ার রুট। এই ফর্মুলা থেকে তুমি আর জিরো ভ্যালুটাকে বের করে ফেলতে পারবো। আর আইসোটোপিক মাস তো আমি বলেছিলাম যে কেমন করে বের করতে হবে। হ্যাঁ, সেটা মানে এমনি রিজিড রোটার মডেল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যেমন ভাবে করেছে ঠিক একই রকম ভাবে ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থের ভ্যালুটাকে বের করতে পারবে। আচ্ছা, এবারে when we know বি অ্যান্ড ডি, আমি তো বিও বের করতে পারছি, ডিও বের করতে পারছি, দেন we can determine the force constant of the bond, force constant of the bond। কেমন করে? দেখো, যেহেতু তোমার ডিটা হচ্ছে 4b³ বাই নিউবার অসিলেটরটা স্কয়ার, তাহলে এখান থেকে নিউবার অসিলেটরটা তুমি পেয়ে যাচ্ছ 4b³ বাই ডি তার স্কয়ার রুট করে তুমি অসিলেটর ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাচ্ছ। কেন, বি এর ভ্যালু বের করে ফেলেছো, ডি এর ভ্যালু বের করে ফেলেছো, সেখান থেকে অসিলেটর ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাচ্ছ। এবার দেখো এগেন নিউবার অসিলেটর যেহেতু 1/2 পাই সি রুট ওভার অফ কে বাই মিউ, দেন এটা হয়ে যাবে কত? 4 পাই স্কয়ার সি স্কয়ার মিউ ইন্টু নিউবার অসিলেটর তার স্কয়ার। এই যে কেটা বেরোলো, সেই কেটাই হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট।
এটাই হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট অফ দ্য বন্ড। তো দেখো এটা অ্যাডিশনাল জিনিস তুমি করতে পারলে যে ইকুইলিব্রিয়াম বন্ড লেন্থ তুমি কিন্তু সরি মানে ফোর্স কনস্ট্যান্ট অফ দ্য বন্ড বা রিজিডিটি অফ দ্য বন্ড বা স্টিফনেস অফ দ্য বন্ড কেটা যেটা ইউজুয়ালি আইআর স্পেকট্রোস্কোপি করে সেটা তুমি করতে পারলে। আচ্ছা আর কি পাচ্ছ? আর যে পেয়ে যাচ্ছ মানে কি? তাহলে যেটা মানে হচ্ছে যে কোন রোটেশনাল লেভেল থেকে অ্যাকচুয়ালি ট্রানজিশনটা হয়েছে সেটা তুমি পেয়ে যাচ্ছ। তাহলে কি হচ্ছে? তাহলে নেক্সট যেটা পাচ্ছ হ্যাঁ, তাহলে নেক্সট যেটা পাচ্ছ সেটা হচ্ছে যে উই ক্যান অলসো ডিটারমাইন দ্য rotational quantum number from which transition takes place। মানে যেটা আদারওয়াইজ রিজিড রোটার স্পেকট্রোস্কোপি করে করতে পারা যায় না, যেটা নন রিজিড রোটার রিজিড রোটার মডেলে মাইক্রো স্পেকট্রোস্কোপি করে করতে পারা যায় না, কিন্তু নন রিজিড রোটার অ্যাপ্রক্সিমেশনে তুমি কিন্তু এই কাজটাও করতে পারছো যে কোন পার্টিকুলার রোটেশনাল কোয়ান্টাম নাম্বার থেকে অ্যাকচুয়ালি ট্রানজিশনটা ঘটেছে আর কি, সেটা তুমি বের করে ফেলতে পারছো। তাহলে নন ডিজিট রোটার মডেলে তিনটে অ্যাপ্লিকেশন, তিনটে মানে বেসিক্যালি বি এর ভ্যালু, ডি এর ভ্যালু এবং জে এর ভ্যালু যেহেতু বের করে ফেলতে পারছো, তাহলে বি এর ভ্যালু থেকে যে নর্মাল যে দুটো অ্যাপ্লিকেশন সেটা তুমি করতে পারছো, যে একটা হচ্ছে তোমার বন্ড লেন্থ বের করা, একটা হচ্ছে আইসোটোপিক মাস বের করা। বি এর সঙ্গে সঙ্গে ডি এর ভ্যালুটাও যদি তুমি পেয়ে গেলে, এই বি এর সঙ্গে সঙ্গে ডি এর ভ্যালুটা পেয়ে গিয়ে যেটা সুবিধা হলো তোমার ওইখান থেকে বি এবং ডি কে কাজে লাগিয়ে অসিলেটর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি তুমি পেয়ে গেলে, আর অসিলেটর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থেকে ফোর্স কনস্ট্যান্ট অফ দ্য বন্ড সেটাকে বের করে ফেলতে পারলে, আর ফাইনালি হচ্ছে কোন রোটেশনাল কোয়ান্টাম নাম্বার থেকে একটু ট্রানজিশনটা করছে সেটা তুমি বের করে ফেলতে পারলে। তাহলে দেখো, তাহলে যে লিমিটেশনটা দিয়ে আমরা স্টার্ট করেছিলাম সেই লিমিটেশনটা আমরা শর্ট আউট করে ফেলতে পারলাম। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নাই তো? না স্যার। আচ্ছা চল, আচ্ছা এবারে নেক্সট আমরা যে জিনিসটা নিয়ে বলবো আমি কথা বলিনি, কথা বলছি। হ্যালো, হ্যাঁ দেখো যেটা বলছিলাম নেক্সট, আচ্ছা নেক্সট হচ্ছে যেটা তোমার আহ, আহ, আমরা যেটা পড়বো বলেছিলাম, নেক্সট যে জিনিসটা নিয়ে আমাদের কথাবার্তা বলতে হবে সেটা হচ্ছে যে ইন্টেন্সিটি অফ দ্য রোটেশনাল স্পেক্ট্রাম, সেইটা নিয়ে কিছু কথাবার্তা বলে নিতে হবে। ইন্টেন্সিটি অফ দ্য রোটেশনাল স্পেক্ট্রাম। আচ্ছা দেখো, যেটা কথা হচ্ছে যে ইন্টেন্সিটিটা কিছুর উপর ডিপেন্ড করে। এই পার্টিকুলার ক্ষেত্রে ইন্টেন্সিটি proportional to the relative population of the energy level from which transition takes place। হ্যাঁ, the relative population of the energy level from which transitions takes place। হ্যাঁ, intensity proportional to the relative population of the energy level from which transitions take place। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে তুমি যদি এই ইন্টেন্সিটিটাকে জাস্ট আই যেটা সেটা কি হবে প্রপোর্শনাল টু পি জে, তাহলে পি যেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, তো একটা কনস্ট্যান্ট একটা লিখলাম, একটা কনস্ট্যান্ট টাইম। আচ্ছা পি যেটা কি হয় ফ্রম বোলম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা, ফর্মুলা
তোমার কোন একটা রিলেটিভ পপুলেশন, ধরো আইগেথ লেভেলের রিলেটিভ পপুলেশন হচ্ছে আইগেথ লেভেলের নাম্বার অফ পার্টিকেলস বাই গ্রাউন্ড লেভেলের নাম্বার অফ পার্টিকেলস। সেটা কত হয় না, আইগেথ লেভেলের ডিজেনারেসি বাই গ্রাউন্ড লেভেলের ডিজেনারেসি ইনটু ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা এপসাইলন আই বাই কেটি হয়। যেখানে এই টার্মগুলো সব মানে আমি বলেছি। জি0 হচ্ছে গ্রাউন্ড স্টেটের ডিজেনারেসি, জি আইটা হচ্ছে আইথ লেভেলের ডিজেনারেসি, আর ডেল্টা এপসাইলন আইটা হচ্ছে তোমার আইএস লেভেলের এনার্জি মাইনাস গ্রাউন্ড লেভেলের এনার্জি। এগুলো সব অলরেডি করা আছে অনেকবার ধরে, ঠিক আছে। ডেল্টা এপসাইলন আইটা হচ্ছে তোমার আইএস লেভেলের এনার্জি মাইনাস গ্রাউন্ড লেভেলের এনার্জি। এগুলো অলরেডি আমি বলেছিলাম, এটা নতুন করে এখানে বলছি না। এবার আমাদের কেসে কি হবে না, আমাদের কেসে হচ্ছে এই ডিজেনারেসি ফ্যাক্টরটা হচ্ছে 2j+1 হয়। মানে জেথ লেভেলের ডিজেনারেসি হচ্ছে 2j+1, গ্রাউন্ড লেভেলের ডিজেনারেসিটা 1 ই টু দি পাওয়ার মাইনাস এইটা এমনি বিএইচসি জে ইন্টু j+1 ডিভাইডেড বাই কেটি। কারণ আমাদের দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা আমরা বি জে ইন্টু j+1 নিয়ে যদি সেন্টিমিটার ইনভার্সে করি, আমি জুল ইনভার্সে যদি করি, জুল ইউনিটে যদি করি, তাহলে এইচসি দিয়ে গুণ হয়ে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস বিএইচসি জে ইন্টু j+1 বাই কেটি। তাহলে এই হচ্ছে তোমার অ্যাকচুয়ালি রিলেটিভ পপুলেশনটা। আচ্ছা, এবং এইখান থেকে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এই যে যদি জে এর কতগুলো তুমি ভ্যালু নাও, ধরো জে এর কতগুলো ভ্যালু তুমি নিচ্ছ, সেখান থেকে ডিজেনারেসি যেটা এই 2j+1টা ধরো তুমি ক্যালকুলেট করলে, আর ই টু দি পাওয়ার মাইনাস বিএইচসি জে ইন্টু j+1 বাই কেটি এটাকে তুমি ক্যালকুলেট করলে একটা টিপিক্যাল বি এবং টিপিক্যাল টেম্পারেচার জন্য। আচ্ছা, এখানে একটা জিনিস আগে বলে নেওয়া উচিত ছিল। দেখো এখানে একটা কথা বলে নিই, যে এইখানে যে নন ডিজিট রোটারের জন্য এক্সপ্রেশন গুলো লিখেছো না, তুমি দেখবে যে এই বি এর যদি টিপিক্যাল ভ্যালুটা ধরো 1 থেকে 10 সেন্টিমিটার ইনভার্স এরকম অর্ডারে হয়, বি এর টিপিক্যাল ভ্যালুটা এইটা, হ্যাঁ 1 থেকে 10 সেন্টিমিটার ইনভার্স এই অর্ডারে। আর অসিলেটর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এইটা না অফ দ্য অর্ডার অফ 1000 হয়, 1000 সেন্টিমিটার ইনভার্স এরকম অর্ডারে হয়। সেখান থেকে যদি ডি এর তুমি একটা এস্টিমেট করার চেষ্টা করো, ডিটা কিন্তু 4b³ বাই নিউ বার অসিলেটর তার স্কোয়ার। ধরো যদি বি এর ভ্যালুটা লেস তুমি 1 ধরে নাও, 4 ইন্টু 10⁻⁻6 সেন্টিমিটার ইনভার্স এরকম হয়ে যাবে যখন তোমার বিটা হচ্ছে 1। তার মানে পরিষ্কার বুঝতে পারছো যে নিউ বারটা অনেক অনেক বড়, তার থেকে বি ছোট, ডিটা হচ্ছে আরো 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 ছোট। সেখানে ডি এর এফেক্ট আমি এখানে ধরছি না, যখন দুটো পাশাপাশি রোটেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা আমি ক্যালকুলেট করছি, তোমার ডি এর এফেক্টটাকে ধরছি না, এটা পুরোটাকে বি দিয়ে করার চেষ্টা করছি এটা। তাহলে এবারে আমি কি করছি না, ধরো একটা টিপিক্যাল ভ্যালু বি এর একটা ভ্যালু নিলাম, ধরে নাও 1 সেন্টিমিটার ইনভার্স, 1 সেন্টিমিটার ইনভার্স এরকম একটা ভ্যালু নিলাম বি এর, টিপিক্যাল ভ্যালু আছে 1 সেন্টিমিটার ইনভার্স। আর ডিটাকে নিলাম, ধরে নাও তোমার ওই, সরি ডিটা না, এখানে টেম্পারেচার হলেই হবে, টেম্পারেচারটাকে আমি ধরলাম, ধরে নাও তোমার 300 কেলভিন। কিটা হচ্ছে ধরে নাও তোমার 300 কেলভিন, বিটা হচ্ছে 1 সেন্টিমিটার ইনভার্স, ডিটা হচ্ছে তোমার 300 কেলভিন, এইটা ঠিক আছে। এরকম একটা টিপিক্যাল ভ্যালুর জন্য তুমি এই জে এর ভ্যালু 0, 1, 2, 3, 4 করে তুমি ক্যালকুলেট করো। জি যেটা 2j+1 ডিজেনারেসিটা কত হবে 1, 3, 5, 7, 9 এরকম ভাবে ক্যালকুলেট করো। আর এই এক্সপোনেনশিয়াল যে জিনিসপত্রগুলো সেটা তুমি ক্যালকুলেট করো। পরিষ্কার যখন জে ইকুয়াল টু 0 তখন এই ভ্যালুটা তোমার জে এর ভ্যালু যদি 0 করে দাও, তাহলে ই টু দি পাওয়ার 0 মানে বেসিক্যালি তোমার এটা 1 হবে। এবার জে এর ভ্যালু বেড়ে 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 জে এর ভ্যালু যদি খুব বড় হয়ে যায়, ইনফিনিটির দিকে চলে গেছে, তাহলে এইটা তোমার আস্তে আস্তে তোমার 0 এর দিকে যাবে। তোমাকে এটা দাঁড়াচ্ছে দেখো যে এই যে 2j+1 যে লিনিয়ার টার্মটা ওটা গ্র্যাজুয়ালি বাড়ছে, আর এই এক্সপোনেনশিয়াল পার্টটা কিন্তু গ্র্যাজুয়ালি কমবে, তার ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 1, তারপর সেটা গ্র্যাজুয়ালি কমবে। তাহলে যদি এরকম করে একটা এক্সপ্রেশন থাকে যে একটা তোমার লিনিয়ার পার্ট আছে, একটা এক্সপোনেনশিয়াল পার্ট আছে, তার প্রথম দিকে এই যে পলিনোমিয়াল পার্টটা ডমিনেট করে, সেটা ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে সর্বত্র তুমি দেখেছো যে ভ্যালু বাড়ার সাথে সাথে এই যে লিনিয়ার পার্ট যেটা বা পলিনোমিয়াল পার্ট যেটা সেটা প্রথমে বাড়ছে, তারপর সেটা এক্সপোনেনশিয়াল পার্টটা কমছে। হ্যাঁ, তাহলে এটা দাঁড়াবে তোমার তোমার যেটা দাঁড়াচ্ছে তোমার, তুমি যদি এই ভ্যালুগুলোকে এক্স্যাক্টলি ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে ধরো এই অ্যাক্সিস বরাবর জে প্লট করছো, এই অ্যাক্সিস বরাবর ধরে নাও তোমার, ধরে নাও পিজে প্লট করছো, অথবা আই জে প্লট ধরো প্লট করছো, পিজে আর আই জে প্লট করছো। হ্যাঁ,
ঠিক আছে। আচ্ছা, তুমি যেটা দেখতে পাবে ছবিটা, ব্যাপারটা হচ্ছে ধরো প্রথমটা এই হাইটটা হলো। আমি তো আগে শুধু স্পেসিং গুলো নিয়ে গুরুত্ব দিয়েছিলাম, এখন হচ্ছে হাইটটাও যদি গুরুত্ব দিয়ে দেখবে, তাহলে হাইটটা বিভিন্ন রোটেশনাল লেভেল থেকে ট্রানজিশনের জন্য যে স্পেকট্রাল লাইনগুলো তুমি পাচ্ছ, সেইগুলো তাহলে হাইট গুলো কিন্তু পাল্টাচ্ছে। এরকম একটা হাইট, তাহলে প্রথমে হাইটটা কি হচ্ছে, বাড়ছে গ্র্যাজুয়ালি, তারপর ওটা একটা ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে, ম্যাক্সিমামে পৌঁছানোর পরে কিন্তু সে আবার কমতে থাকছে। আচ্ছা, এরকম ভাবে তোমার কমতে থাকছে, এবং এই পিক গুলোকে যদি তুমি জাস্ট কানেক্ট করে দাও এরকম, তাহলে যেটা মানে অ্যাকচুয়ালি দেখো জে এর কতগুলো ডিসক্রিট ভ্যালু আছে, জে এর ডিসক্রিট ভ্যালুর জন্য জে এর ভ্যালুগুলো তুমি কোন একটা গিভেন মানে জে এর ভ্যালুগুলোকে বসাও, সেখান থেকে ডিজে রেখে জিজে ক্যালকুলেট করো, আর বি এবং টি এর একটা টিপিক্যাল ভ্যালুর জন্য এক্সপোনেনশিয়াল পার্টটাকে তুমি ক্যালকুলেট করো। তুমি যেটা দেখবে, এই যে ডিজেনারেসি ফ্যাক্টরটা যে ভ্যালু বাড়ার সাথে সাথে বাড়বে, এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা হচ্ছে যে ভ্যালু বাড়ার সাথে সাথে হচ্ছে কমবে। হ্যাঁ, তাহলে এই যে প্রথমে জিনিসটা বাড়ছে তারপর কমবে, তাহলে এরকম একটা দিয়ে তোমার যাচ্ছে। এবং পরিষ্কার দেখতে পাচ্ছ যে যদি তুমি ধরে নাও যে পিজেটা এই যে কন্টিনিউয়াস ফাংশন অফ যে, যদিও বাস্তবে সেটা নয়, তাহলে ওটা একটা ম্যাক্সিমা দিয়ে যাচ্ছে। তোমাকে এটা বেরোচ্ছে সেটা হচ্ছে যে আই জে ভার্সেস জে প্লট ভার্সেস ম্যাক্সিমাম, আই জে ভার্সেস জে প্লট পাসেস টু এ ম্যাক্সিমাম। দেখো অ্যাকচুয়ালি এই কোন যে ভ্যালুতে এই ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম হয়েছে সেটাকে বের করার জন্য, মানে কোন যে ভ্যালুতে ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম হয়েছে সেটাকে দেখার জন্য তোমাকে এই যেরকম ভাবে আমি ক্যালকুলেট করলাম সেই রকম ভাবে ক্যালকুলেট করি অ্যাকচুয়ালি দেখাতে হবে। কিন্তু সামহাও মানে সেটা তো একটু অনেকটা বেশি ক্যালকুলেট করতে হয়। এবারে লোকে একটা রাফ এস্টিমেশন পাওয়ার জন্য যেটা করে, ধরে নেয় যে এই আই যেটা জের একটা কন্টিনিউয়াস ফাংশন, মানে যেটা একটা কন্টিনিউয়াস কোয়ান্টিটি, হ্যাঁ, যেটা মানে আইটা মানে কি বললাম মানে মানে আই যেটা যেটা একটা ডিসক্রিট কোয়ান্টিটি, তার মতো করে ইন্টেন্সিটি একটা ডিসক্রিট কোয়ান্টিটি হবে। তো সেই জন্য তোমাকে জে এর কতগুলো স্পেসিফিক ভ্যালু বসিয়ে জিনিসটাকে করতে হবে। ঠিক আছে, এবারে তুমি সেইটা তুমি হয়তো করতে পারছো না, সেটা করতে পারছো মানে করতে পারবে তুমি, কিন্তু সেটা লেন্দি হবে। কিন্তু আমি একটা রাফ এস্টিমেশন করতে পারি এরকম করে, যে ধরে নিচ্ছি যে আই যেটা জের একটা কন্টিনিউয়াস ফাংশন। তা যদি হয় তাহলে কি হবে, তাহলে টু ফাইন্ড দ্য ভ্যালু অফ জে ফর হুইচ ig is maximum, to find the value of j for which ig is maximum, তোমাকে কি করতে হচ্ছে না d ij বাই dj ডেরিভেটিভ করে তোমাকে 0 করতে হচ্ছে। তাহলে কি দাঁড়াবে না dj একটা কনস্ট্যান্ট টার্ম ছিল, কিন্তু 2j প্লাস 1 আছে, এটা e টু দি পাওয়ার মাইনাস bhc j ইনটু j প্লাস 1 বাই kt আছে, দিস হ্যাজ টু বি ইকুয়াল টু 0। কনস্ট্যান্ট হাওয়া হয়ে গেল। তাহলে যখন ডেরিভেটিভ তুমি করবে, এই 2j প্লাস 1 এর উপর ডেরিভেটিভ করে তোমার 2 দেবে, এই পার্টটা যেমন আছে থেকে যাক, bhc j ইনটু j প্লাস 1 বাই kt, প্লাস এটা আমি রেখে দিই, এই পার্টটা ডেরিভেটিভ করলে bhc j ইনটু j প্লাস 1 বাই kt, এটা হয়ে যাচ্ছে মাইনাস bhc বাই kt ইনটু মাইনাস bhc বাই kt ইনটু এটা j স্কয়ার প্লাস j করলে কত হবে, এটা 2j প্লাস 1 হবে এইটা। দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। তাহলে কি হচ্ছে দেখো, e টু দি পাওয়ার মাইনাস bhc j ইনটু j প্লাস 1 বাই কেটে তুমি কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকে কত 2 মাইনাস bhc বাই kt ইনটু 2j প্লাস 1 তার স্কোয়ার হলো, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তো এই পার্টটাকে তুমি এমনি বাদ দিয়ে দেবে, কারণ এইটা তো মানে মানে তুমি যদি এইভাবে লেখো আইদার e টু দি পাওয়ার মাইনাস bhc j ইনটু j প্লাস 1 বাই kt, এইটা ইকুয়াল টু 0, or 2 মাইনাস bhc বাই
কেটি ইন্টু 2j প্লাস 1 তার স্কোয়ার ইকুয়াল টু তুমি দেখো, তাহলে এইখান থেকে কি পাচ্ছ, এই যে e টু দি পাওয়ার মানে বিএইচসি জে ইন্টু জে প্লাস 1 বাই কেটি ইকুয়াল টু 0 যখন তুমি এইখান থেকে পাচ্ছ যেটা তোমার যেটা টেন্স টু ইনফিনিটি হচ্ছে, মানে এটা 0 হলে যেটা টেন্স টু ইনফিনিটি, যেটা তো অ্যাকচুয়াল সলিউশন নয়, তাহলে এইখান থেকে তোমাকে জিনিসটাকে বের করতে হবে। তো কি বেরোচ্ছে এটা 2BHC বাই বিএইচসি বাই কেটি, সরি বিএই 2টা নাই, বিএইচসি বাই কেটি কেটি ইন্টু কি ছিল 2j প্লাস 1 তার স্কোয়ার, সরি ইন্টু 2j প্লাস 1 তার স্কোয়ার, দিস ইজ অ্যাকচুয়ালি তোমার 2 হয়ে যাচ্ছে, 2j প্লাস 1 এটা হয়ে যাচ্ছে 2 কেটি বাই বিএইচসি তার স্কোয়ার রুট, 2 যেটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ 2 কেটি বাই বিএইচসি মাইনাস 1, তাহলে এখান থেকে যে ম্যাক্সের ভ্যালুটা বেরোলো রুট ওভার অফ কেটি বাই 2BHC মাইনাস হাফ। তাহলে এইটা হচ্ছে তোমার যে ম্যাক্সের এক্সপ্রেশনটা বেরোচ্ছে, যে একটা রোটেশনাল কোয়ান্টাম নাম্বার, যে রোটেশনাল কোয়ান্টাম নাম্বারে তোমার ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হচ্ছে সেটা হচ্ছে এইটা। আর এখানে একটা জিনিস খেয়াল করো যে এইখানে যে ম্যাক্সটা তুমি বের করেছো ডেরিভেটিভ করে, তুমি অ্যাজ ইফ ইন্টেন্সিটিটাকে জে এর একটা কন্টিনিউয়াস ফাংশন তুমি অ্যাজিউম করে নিয়েছো, তো মানে হিয়ার উই হ্যাভ assumed that ij is a continuous function, ij is a continuous function of j. Here we have assumed that ij is a continuous function of j. ঠিক আছে, এটা আমি ধরে নিই তো, here we have assumed that ij is a continuous function of j, but this is not true, but this is not true, right? Hence হ্যাঁ, this is not true, এটা কিন্তু সত্যি না, তাই না? Here we have assumed that ij is a continuous function of j, but this is not true. সেখানে কি করতে হবে তোমাকে, সেখানে hence the value of j max may appear as a fraction. আমাকে নিতে হবে কি, we have to take the nearest integer value for the correct j max. মানে ব্যাপারটা কি হচ্ছে যে অ্যাকচুয়ালি তো যেটা তো তোমার 0 1 2 3 4 তার ইন্টিগ্রাল ভ্যালু আছে, কিন্তু তুমি যখন ডেরিভেটিভ করে j max-টাকে বের করবে মনে করছো, ডেরিভেটিভ কার হয়, একমাত্র কন্টিনিউয়াস ফাংশনের ডেরিভেটিভ হয়, অর্থাৎ তুমি আজ অ্যাজিউম করে নিচ্ছ পিজে বা আইজে যে কন্টিনিউয়াস ফাংশন অফ জে, যেটা তো বাস্তবে সত্যি না, তুমি জোর করে ওটা ধরে নিয়ে করছো, সেই জন্য জে এর যে ভ্যালুটা বেরোবে সেটা তোমার ফ্র্যাকশন বেরিয়ে যেতে পারে, অর্থাৎ 7.2 বেরোলো, 7.2 তো আর কোয়ান্টাম নাম্বার হতে পারে না, তাই না? আইদার 7 হবে নাহলে 8 হবে, তুমি নিয়ারেস্ট ইন্টিজারটাকে নেবে, তাহলে 7.2 এর থেকে 7 নেবে, ইত্যাদি ইত্যাদি আর কি। ঠিক আছে, হলো, বোঝা গেল? তার মানে দেখো এই হচ্ছে তোমার ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনটা এরকম ভাবে যাচ্ছে, রুট ওভার অফ কেটি বাই 2BHC মাইনাস হাফ, যে ম্যাক্সের ভ্যালুটাকে তুমি এরকম ভাবে বের করে নিতে পারছো। তাহলে অ্যাকচুয়ালি করা উচিত হচ্ছে এই জে এর ভ্যালু বসিয়ে বসিয়ে তোমাকে ওই মানে ইন্টেন্সিটি আই এর ভ্যালুটা তোমার মানে এইটা করলে তার সঙ্গে মানে মানে পিজেটাকেও তুমি ক্যালকুলেট করে নেবে আর কি, মানে এই দুটোকে গুণ করে তুমি পিজেটাকে ক্যালকুলেট করে নেবে, দেখবে যে কোন জেতে পিজেটা ম্যাক্সিমাম হয়েছে সেই যেটাই হচ্ছে জে ম্যাক্সের ভ্যালু। কিন্তু সেটা তো একটা 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 করে করতে হবে, দেখা গেল হয়তো জে ম্যাক্স এর ভ্যালুটা হচ্ছে 25, 25 পর্যন্ত কি ক্যালকুলেট করে 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 যাবে, তার বদলে বেটার হচ্ছে তুমি এরকম এরকম এই ফর্মুলা বের করে ফেলো, ফর্মুলা বের করে সেখান থেকে জে ম্যাক্স এর ভ্যালু বের করে, সেটা 24 25 এর কাছাকাছি কিছু একটা বেরোবে, তো নিয়ারেস্ট ইন্টিগ্রেটটাকে নেবে, তাহলে তুমি কারেক্ট রেজাল্টটাকে পেয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল এটা? হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা ধরো তুমি দুটো মলিকুল কনসিডার করছো, কার্বন মনোক্সাইড একটা 12 একটা 14, মানে এর যে রিডিউস মাসটা, এটা রিডিউস মাস যদি তুমি ধরো কার্বন মানে মানে এটা রিডিউস মাস মিউ, এটা রিডিউস মাস যদি মিউ স্টার যদি করো, তাহলে কি হবে, মিউ স্টারটা গ্রেটার দ্যান মিউ, তাহলে এবারে যেহেতু তোমার বিটা হচ্ছে এইচ ওভার
8 পাই স্কয়ার মিউ আর জিরো স্কয়ার সি, সাডেনলি তোমার এর বিটা অ্যাকচুয়ালি গ্রেটার দেন 20 স্টার হবে, কারণ মানে বিটা ইজ প্রপোর্শনাল টু 1 বাই মিউ, তো যা রিডিউস মাস বেশি, তার রোটেশনাল কনস্ট্যান্ট কম অ্যান্ড সো অন। তাহলে জাস্ট মিউটা লেস দেন মিউ স্টার, তার মানে বিটা গ্রেটার দেন 20 স্টার, এটা। আচ্ছা, এবারে তুমি জে ম্যাক্স এর ভ্যালুটা তাহলে দেখো, এর জে ম্যাক্স যদি এইটা হয় আর এর জে ম্যাক্স যদি জে ম্যাক্স স্টার হয়, তাহলে রুট ওভার অফ কেটি বাই 2 বেশি, যার বি বেশি তার জে ম্যাক্সটা কম। এর বি বেশি মানে এর জে ম্যাক্সটা বেসিক্যালি তোমার কম, এটা ঠিক আছে। তাহলে এইগুলোকে মাথায় রেখে তুমি যদি এই দুটো মলিকুলের ক্ষেত্রে ধরো তুমি একদিকে ইন্টেন্সিটি আর একদিকে তুমি জে প্লট করছো, এটা তাহলে একটা এই 1 থেকে এটা স্টার্ট হচ্ছে, হ্যাঁ। ধরো না একজনের ক্ষেত্রে ছবিটা তোমার এরকম দেখতে হলো, এরকম একটা দেখতে হলো, মানে প্রথমটা এরকম লিনিয়ারলি বাড়ছে, ওটা ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে, ম্যাক্সিমামে পৌঁছালে সেটা তোমার ডিক্রিজ করছে। আচ্ছা, আর একটার জন্য যখন তুমি ছবিটাকে করবে, তখন দেখো যার যার আর একটা ছবি তোমার এরকম দেখতে হবে, কোনটা কার জন্য। দেখো এইটা একজনের যদি জে ম্যাক্স হয়, এটা আর একজনের জে ম্যাক্স, কার জন্য জে ম্যাক্সটা বেশি না তোমার মিউ স্টারের জন্য, আর এটা হচ্ছে মিউ এর জন্য। তার মানে এইটা যদি তোমার কার্বন 14-16 হয়, এইটা হচ্ছে তোমার কার্বন 12-16, অর্থাৎ যেখানে মিউ স্টারটা যদি গ্রেটার দ্যান মিউ হয়, তাহলে সেই ছবিটা থাকবে তোমার উপরে, আর আরেকটা যে ছবি সেটা থাকবে তোমার নিচে। তাহলে ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশনের যদি ছবিটা তুমি দেখো, তাহলে এইরকম করে তোমার দুটো আইসোটোপ যদি ধরো পাল্টাচ্ছে আর কি, ছবির নেচারটা কেমন করে পাল্টাবে আর কি, সেটা তোমাকে এইরকম ভাবে দেখে নিতে হবে আর কি। ঠিক আছে, বোঝা গেল? মানে আমি রিডিউস মাস দিয়ে করলাম কি, সেটাকে বি ভ্যালু দিয়েও সেটাকে কেউ করতে পারে আর কি। দেখো তাহলে এই হচ্ছে মোটামুটি ভাবে রোটেশনাল স্পেকট্রোস্কোপি, হ্যাঁ। মানে রোটেশনাল স্পেকট্রোস্কোপি তোমাদের মানে লেভেলে যতটুকু আছে, এটাই হচ্ছে ইউজুয়াল সিচুয়েশন, হ্যাঁ। মানে যেখানে তোমার না সিলেকশন রুলে কোনো ডেরিভেশন করা হলো, না নন রিজিড ডোটারের ক্ষেত্রে তোমার এনার্জি এক্সপ্রেশনটাকে বের করা হলো, হ্যাঁ, সেগুলোকে জাস্ট কোয়ান্টাম মেকানিক্স থেকে অ্যাজ জন্য কিছু কিছু ইনফরমেশন তুমি নিয়ে নিচ্ছ, নিয়ে নেওয়ার পরে নর্মাল যে রোটেশনাল স্পেকট্রোস্কোপি, তোমাকে এইভাবে ব্যাপারটাকে ভাবলেই তোমার চলবে। তো দেখো যা পড়েছি তাতে কারো কোনো অসুবিধা হয়েছে না। সব যেটা বলেছি সব পুরোটা বুঝতে পেরেছো তো? কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখলাম। নেক্সট ক্লাসে আমরা চলে যাব তোমার ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি or IR spectroscopy. Vibrational spectroscopy or IR spectroscopy. Vibrational spectroscopy or IR spectroscopy. ঠিক আছে, ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি আর আইআর স্পেকট্রোস্কোপি, এইটা আমরা নেক্সট ক্লাসে করব। এটা মানে একটু বেশি সময় ধরে ক্লাস নিলে একটা ক্লাসের মধ্যে হয়ে যায়, না হলে ওই ছোটখাটো দুটো ক্লাসের মধ্যে তোমায় করতে হবে। এখানে তোমার সিম্পল হারমোনিক অসিলেটর মডেল থাকবে, আর তার সঙ্গে হচ্ছে তোমার অ্যানহারমোনিক অসিলেটর মডেল থাকবে। দেখি মানে আমরা একটা ক্লাসে একটু চাপ হয়ে যাবে, হয়তো দুটো ক্লাসের মধ্যে আমরা এটা করবো, হয়তো দুটো ক্লাস 2 ঘন্টা লাগবে না, এই ঘন্টা দেড়েকের ক্লাস তোমার দুটো হলেই এটা হয়ে যাবে। তো ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি, আইআর স্পেকট্রোস্কোপি করবো, তারপরের যে ক্লাসে আমরা রোটেশনাল ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি করবো। তার মানে তুমি একটা ডায়াটমিক মলিকুলকে একসঙ্গে রিজিড রোটার যেমন ধরছো, তাকে তুমি হারমোনিক অসিলেটরও মনে করছো আর কি, অসিলেটরও মনে করছো। তার মানে কোন একটা পার্টিকুলার ডায়াটমিক মলিকুল, সে একটা ভাইব্রেটিং রোটার বা রোটেটিং ভাইব্রেটর, দুটোকে একসাথে ইনপুট করে তার যে করসপন্ডিং স্পেকট্রোস্কোপিটা সেটাকে তারপরে করবো। তাহলে আজকে এই পর্যন্তই থাক। এন্ড অফ লেকচার। ঠিক আছে।
তাহলে বলো কারো যদি কিছু অসুবিধা থাকে বলো।